আসসালামু আলাইকুম। তো হচ্ছে গিয়ে আমরা দ্রাব্যতা নিয়ে আসছি আজকেও। ব্যাপারটা একটু বলি। গতকাল লাইভ ক্লাস করানোর কথা ছিল, কিন্তু আসলে সম্ভব হয়নি। কারণ হচ্ছে গিয়ে সবাই মোটামুটি হচ্ছে ওয়েদারের কথা জানেন। আমাদের এখানে হচ্ছে গিয়ে কারেন্ট ছিল না, তারপরে নেটে প্রচুর প্রবলেম করতেছিল, যার জন্য হচ্ছে গিয়ে লোডশেডিং, কারেন্ট, বৃষ্টি সব মিলিয়ে আসলে একটা খুব বাজে অবস্থা ছিল, যার জন্য আমরা ক্লাস করতে পারি নাই। গতকাল ক্লাস করতে পারি নাই। তো হচ্ছে আজকে আমরা আবার দ্রাব্যতা নিয়ে আসছি। যদিও দ্রাব্যতার অনেক বেসিক এখনও বাকি আছে আপনাদের। তারপর হচ্ছে কি আজকে দ্রাব্যতার ম্যাথ করাবো, কিছু বেসিক ম্যাথ করাবো, দেন আবার থিওরি করবো, দেন আবার কঠিন কঠিন ম্যাথে যাবো ইনশাল্লাহ। এতটুকু ইচ্ছা আছে। তো আমরা যে যেখানে আছি সবাই একটু তাড়াতাড়ি এসে পড়ি। বাকিটা হচ্ছে গিয়ে ক্লাস স্টার্ট করলেই বোঝা যাবে। তো হচ্ছে বাকিরা যে যেখানে আছেন একটু তাড়াতাড়ি এসে পড়েন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি এসে পড়েন, তাহলে দেখবেন হচ্ছে গিয়ে আমরা অনেক ভালো মতো অনেক ক্লাস করতে পারবো ইনশাল্লাহ। অনেক কিছু শিখতে পারবো আজকে, অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম জিমি। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আচ্ছা, একটা মিনিট, আমি একটা কাজ করি, আমি একটা কাজ করে নিই, আমি একটা কাজ করে নিচ্ছি, একটা মিনিট। হ্যাঁ, আমি একটু আমার যে কোর্স আছে কোর্সের লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোর্সের লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি, একটা মিনিট। একটু যারা যারা আছেন একটু তাড়াতাড়ি এসে পড়েন। হ্যাঁ, যারা যারা আছেন একটু তাড়াতাড়ি এসে পড়েন। আমরা ক্লাসটা এখনই শুরু করে দেব, আমরা ক্লাসটা এখনই শুরু করে দেব। জাস্ট হচ্ছে গিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, বেশিক্ষণ একদমই রাখবো না আমরা। আচ্ছা, এই যে আমরা এখনই হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে আপনাদেরকে ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি আসলে আমাদের কোর্সের ব্যাপারে জানতে পারেন। আমি ব্যক্তিগতভাবে একটা অর্গানিকের মোস্ট ডিটেলস কোর্স নিতেছি। তো হচ্ছে ওই ব্যাপারটা সবার জানা উচিত। এই জন্য আমি একটা কাজ করব, আমি হচ্ছে জাস্ট আমার এই জিনিসটার হচ্ছে একটা মিনিট, আমি জাস্ট ক্যাপশনটার মধ্যে আমার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেয়া যাচ্ছে না হয়তো। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। আহ, আহ, ইসমাইল খান বলছে সালাম। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল। ভাইয়া, আহ, আপনার দ্রাব্যতার উপর মোটামুটি 5 থেকে 6টা ক্লাস লাগবে। দ্রাব্যতার উপর মিনিমাম 5 থেকে 6টা ক্লাস লাগবে। কেন? কারণ হচ্ছে দ্রাব্যতার ম্যাথগুলোর মধ্যে এত ভ্যারাইটি আছে। তো হচ্ছে যদিও আমরা নর্মালি টেস্ট পেপার খুললে দেখবো হচ্ছে খালি অদক্ষেপের ম্যাথ আসতেছে, বাট আমরা আসলে বেসিক দিয়ে যেহেতু পড়তেছি, তার মানে হচ্ছে গিয়ে সবাই সব কিছু পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, তানিম আসছে, প্রিয়তি আসছে, শেয়ার ডান, থ্যাংক ইউ প্রিয়তি। সাকিব, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হচ্ছে গিয়ে রাইন আসছে, আল্লাহ বাঁচাইছে। রাইন হচ্ছে তার নামের স্পেলিং চেঞ্জ করছে, মানে আগে ইংলিশে ছিল, আমি রাইহান বলতাম, রিন বলতাম, এখন হচ্ছে বাংলায় বলতে পারি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম মেহেদি। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে জেমি সবসময়ের মতো আসলে মেনশন করতেছে সবাইকে, থ্যাংক ইউ জেমি। তো আমরা ক্লাস শুরু করে দেবো, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো। তো হচ্ছে গিয়ে আমরা ডিরেক্টলি হচ্ছে ম্যাথে চলে যাই, আমরা ম্যাথে চলে যাই, আমরা ম্যাথ নিয়ে একটু পরে, বাট হচ্ছে কিছু কথা বলে তারপর হচ্ছে গিয়ে ক্লাস শুরু করে দেবো। আচ্ছা, ব্যাপারটা একটু খেয়াল করি। দেখেন, আমরা দ্রাব্যতার ম্যাথ করব। তো দ্রাব্যতার ম্যাথের আগে, দ্রাব্যতার ম্যাথ আমরা আগে বলছি, দ্রাব্যতার বেসিক ম্যাথ থেকে আমরা স্টার্ট করব। দ্রাব্যতার বেসিক ম্যাথ থেকে আমরা স্টার্ট করব। তো বেসিক ম্যাথ বলতে আমরা কি বুঝাচ্ছি, জিনিসটা কি, আপনি নর্মালি যারা যারা এবার সেকেন্ড ইয়ারে পড়েন, বা যারা যারা হচ্ছে গিয়ে আপনার এইচএসসি দিবেন, তো হচ্ছে তারা টেস্ট পেপারে একদম সেম প্যাটার্নে ম্যাথ দেখে অভ্যস্ত। দ্রবণটির অদক্ষেপ পড়বে কিনা, অদক্ষেপ পড়বে কিনা, এরকম ম্যাথ দেখে অভ্যস্ত। আমরা আসলে এই আঙ্গিকে পড়াবো না, আমরা একেবারে বেসিক থেকে শুরু করে ওই টাইপের ম্যাথে যাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো ব্যাপারটা খেয়াল করেন, দ্রাব্যতা নির্ভর করে কয়টা জিনিসের উপর, ওই জিনিসটা দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আমি এগুলো নিয়ে বেশি পড়াবো না, আমি বারবার বলছি থিওরিতে আমরা একটু পরে যাবো। আজকে আমরা ম্যাথ করবো, গরম গরম ভালো ভালো কিছু ম্যাথ করলে দেখবেন কি আপনার ব্রেইন খুলতেছে এন্ড আপনার ভালো লাগতেছে। তারপরে আপনার আবার থিওরি পড়তে মন চাইবে, আবার কঠিন ম্যাথ করতে মন চাইবে। খেয়াল করি, দ্রাব্যতার যে বেসিক সংজ্ঞাটা, আমরা এর আগের ক্লাসে দ্রবণ সম্পর্কে জানছিলাম, আমরা এর আগের ক্লাসে দ্রবণ সম্পর্কে জানছি, আমরা এর আগের ক্লাসে দ্রব্য সম্পর্কে জানছি, আমরা এর আগের ক্লাসে দ্রাবক সম্পর্কে জানছি। আমরা দ্রবণীয় দুইটা কথা শিখছিলাম, দ্রবণীয় দুইটা কথা শিখছিলাম। একটা হচ্ছে গিয়ে স্বল্প দ্রবণীয়, একটা হচ্ছে কি আমাদের স্বল্প দ্রবণীয় দ্রব,
আরেকটা হচ্ছে কি আমাদের অতিমাত্রায় দ্রবণীয় দ্রব। অতিমাত্রায় দ্রবণীয় দ্রব, খেয়াল করি, একটা খুবই অল্প পরিমাণে দ্রবীভূত হবে তাকে আমরা বলতেছি স্বল্প। ওই যে আমরা বলছিলাম, উদাহরণ দিছিলাম সিলভারের লবণগুলা, ক্যালসিয়ামের লবণগুলা, যেমন সে AgCl, AgBr, এইগুলো আমরা উদাহরণ দিছিলাম, রাইট? আচ্ছা, আর অতিমাত্রায় দ্রবণীয় বলতে কি, আপনি দিবেন ওইটা খুব তাড়াতাড়ি আসলে মিশে যাবে, গুলে যাবে, সমসত্ব মিশ্রণ তৈরি করবে। তো আমি এগুলো কিন্তু একটু তাড়াতাড়ি টানবো, বারবার বলছি এগুলো ফার্স্ট ক্লাসের পড়া। অতিমাত্রায় দ্রবণীয় বলতে কি বোঝায়, যেমন সে হচ্ছে আমাদের সোডিয়ামের লবণ NaCl, তারপর হচ্ছে আমাদের KCl, তারপর হচ্ছে গিয়েছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, এই লবণগুলো হচ্ছে কি আমাদের অতিমাত্রায় দ্রবণীয়। তো হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি, এই যে স্বল্প মাত্রায় দ্রবণীয় আর অতিমাত্রায় দ্রবণীয়, এই দুই টাইপের লবণের দ্রাব্যতা দুই ভাবে বের করে। বারবার খেয়াল রাখবেন, আমরা এই জিনিসগুলো শিখি না, আমরা এই জিনিসগুলো শিখাই না টিচাররা, যার জন্য আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি কনফিউজ থাকে যে কিভাবে দ্রাব্যতার ম্যাথ করব। সবসময় মাথায় রাখবেন যে অতিমাত্রায় দ্রবণীয়দের দ্রাব্যতা একরকম হবে, আর স্বল্প মাত্রায় দ্রবণীয় লবণদের দ্রাব্যতা অন্যরকম ভাবে হবে। অ্যান্ড অতিমাত্রার দ্রবণের যে দ্রাব্যতা, অতিমাত্রায় দ্রব যে লবণগুলোর দ্রাব্যতা, সেইগুলার দ্রাব্যতার এক সিস্টেম, মানে এক সূত্র, আর স্বল্প মাত্রার জন্য আরেক সিস্টেম বা আরেক সূত্র। আমরা আসলে আজকে অতিমাত্রাগুলো পড়ে শেষ করে ফেলবো, তারপরে বিভিন্ন বেসিক দিয়ে আসলে স্বল্প দ্রবণীয় দ্রবতে চলে যাব। আচ্ছা, একটু খেয়াল করে আমি একটা মিনিট একটু কমেন্টগুলো একটু পড়ে আসি, হ্যাঁ? আচ্ছা, সাকিব নিয়মিত ক্লাস করেন আপু, এই আমি প্রবলেমের কারণে করতে পারি না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা, এটা হচ্ছে কি আমাদের সাদিয়া স্বর্ণা। আচ্ছা, তারপরে রাইন বলছে আপনার জন্য জেন্সফিল, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম হারুন, ওয়ালাইকুম আসসালাম শামিমা, রিয়াদ আসছে, ওয়ালাইকুম আসসালাম আহমদ। হ্যাঁ, আমাদের সাদিয়া স্বর্ণা আছে। তারপরে হচ্ছে গিয়ে দ্রাবক নিষ্কাশন নিয়ে ক্লাস হবে, অবশ্যই ক্লাস হবে। দ্রাব্যতার পরেই দ্রাবক নিষ্কাশন আসবে, টেনশনে কোনো কারণ নাই। দ্রাব্যতার পরেই দ্রাবক নিষ্কাশন, বন্টন গুণাঙ্ক, হিউজ ম্যাথ করবো আমরা ইনশাল্লাহ, থিওরি পড়বো, ম্যাথ করবো। তারপরে হচ্ছে কি আমাদের বাকি আসতে পারে যে রেহান আজিম এসে পড়ছে, ওয়ালাইকুম আসসালাম রেহান। খেয়াল করি, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে অতিমাত্রায় দ্রবণীয় দ্রবদের, অতিমাত্রায় দ্রবণীয় দ্রবদের ম্যাথ করার সিস্টেম, মানে দ্রাব্যতা বের করার সিস্টেম টোটালি আলাদা। হ্যাঁ, অতিমাত্রায় দ্রবণীয় দ্রবদের ম্যাথ, মানে দ্রাব্যতার ম্যাথের সিস্টেম টোটালি আলাদা। আমরা আজকে ওই জায়গাগুলো দেখব। খেয়াল করি, খেয়াল করি, আমি আপনাকে একটা বাংলা কথা লিখে দিই। হ্যাঁ, আমি আপনাকে একটা বাংলা কথা লিখে দিই, বাংলা কথাটা আপনি জাস্ট মনে রাখেন। নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়, টেম্পারেচারের কথা বলতেছি আমরা, নির্দিষ্ট তাপমাত্রায় একটি লবণের, আমরা বইয়ের ভাষায় না নিজের ভাষায় বলার চেষ্টা করতেছি, একটি লবণের, লবণ মানে কি দ্রব, রাইট? আচ্ছা, আমরা লবণ না লিখে দ্রব লিখি। একটি দ্রবের যত গ্রাম, যত গ্রাম, এই কথাটা জরুরি। নির্দিষ্ট তাপমাত্রায় একটি দ্রবের যত গ্রাম 100 গ্রাম পানির মধ্যে, খেয়াল করি পানি, আমরা কিন্তু দ্রাবক বলবো না, আমরা শুধু পানিই বলবো। 100 গ্রাম পানির মধ্যে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, সেটি ওই তাপমাত্রায়, ওই তাপমাত্রায়, ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা, ওই দ্রবের দ্রাব্যতা। আচ্ছা, খেয়াল করি, আমরা যদিও ঘনমাত্রার কথাবার্তা একটু পরে যাব, আমরা আস্তে আস্তে শিখবো। আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে আমাদের হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম শিথি। আচ্ছা, একটু খেয়াল করি, দেখেন ব্যাপারটা কি, এই যে বাংলা কথাটা যে আমি লিখছি, বাংলা কথা যে লিখছি, আপনি মোটামুটি পড়বেন না, আপনি মোটামুটি ভাবে পড়বেন না। আমি আপনাকে উদাহরণ দিব, উদাহরণটা বুঝলে আপনার হয়ে যাবে। সে আমি বললাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, সোডিয়াম ক্লোরাইডের, কে কমেন্ট করে ভাই, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 গ্রাম পার 100 গ্রাম পানি। এই কথাটার মানে কি খুব ভালো মতো খেয়াল করেন। আমি আপনাকে কি বলছি, নির্দিষ্ট তাপমাত্রা, এই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
আমি আপনাকে বলছি একটি দ্রবের, দ্রব মানে কি লবণ হতে পারে, যেমন এখানে হচ্ছে NaCl একটা দ্রব, রাইট? আচ্ছা খেয়াল করি, একটি দ্রবের যত গ্রাম, একটি দ্রবের যত গ্রাম, NaCl এর কত গ্রাম, 100 গ্রামের মধ্যে কত গ্রাম দ্রবীভূত হতে পারে? 100 গ্রামের মধ্যে আসলে 36 গ্রাম দ্রবীভূত হতে পারে। খেয়াল করি, 100 গ্রামের মধ্যে 36 গ্রাম দ্রবীভূত হইলে ওটা সম্পৃক্ত হয়ে যায়। সম্পৃক্ত কি জিনিস? আমরা গত ক্লাসের উদাহরণ দিয়েছিলাম যে আমাদের 12টা চেয়ার আছে, 12টা চেয়ার আছে, 12টা চেয়ারের মধ্যে ওই দিন 12 জন মানুষই আসছে এন্ড 12টা চেয়ার ফুলফিল হয়েছে। তার মানে ঠিক যতটুকু দিলে জিনিসটা সম্পূর্ণ ফুলফিল হয়ে যায়, সেটাই হচ্ছে আসলে সম্পৃক্ত দ্রবণ। তার মানে খেয়াল করেন, সোডিয়াম ক্লোরাইডের 36 গ্রাম যদি 100 গ্রাম পানির মধ্যে দেন, 100 গ্রাম পানি কিন্তু ফিক্সড, খুব ভালো মতো খেয়াল করেন, 100 গ্রাম পানি ফিক্সড, 100 গ্রাম পানি ফিক্সড। খুব ভালো মতো খেয়াল করবো, এই যে 100 গ্রাম পানি, এই যে এখানে যে 100 গ্রাম পানি, এই পানিকে আপনি নাড়াইতে পারবেন না। 100 গ্রাম মানে 100 গ্রাম, 100 গ্রাম পানি ইজ টু। খেয়াল করি, এই 100 গ্রাম পানি ফিক্সড। কি ফিক্সড? তাপমাত্রাও ফিক্সড। 20 ডিগ্রি সেলসিয়াস মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, কেন তাপমাত্রা ফিক্সড বললাম একটু পরে বলি। খেয়াল করি, এই যে 100 গ্রাম পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড ঠিক কত গ্রাম দিলে সম্পৃক্ত হবে? 36 গ্রাম দিলে সম্পৃক্ত হবে। কত গ্রাম দিলে সম্পৃক্ত হবে? 36 গ্রাম দিলে সম্পৃক্ত হবে। তার মানে এই 36 গ্রাম ডিভাইডেড বাই 100 গ্রাম পানি, এইটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। কত তাপমাত্রা? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আপনি বলতেই পারেন ভাই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে আপনি যে বলতেছেন নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা চেঞ্জ করলে কি দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে? 100 বার হবে, 100 বার, 1000 বার হবে। খেয়াল করেন, আমি যদি এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জায়গায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেই, দেখা গেছে যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা তখন হয়ে যায় আসলে 37 গ্রাম পার 100 গ্রাম, 37 গ্রাম পার 100 গ্রাম পানি। তার মানে কি আসলে দেখেন তো, ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি যখনই তাপমাত্রা চেঞ্জ করতেছেন দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে দ্রাব্যতা অবশ্যই তাপমাত্রার সাথে সম্পর্কিত। দ্রাব্যতা অবশ্যই তাপমাত্রার সাথে সম্পর্কিত। মানে তাপমাত্রা যদি বাড়ান দ্রাব্যতা বাড়বে, তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমবে। তার মানে আপনি বলতেই পারেন আসলে তাপমাত্রার সাথে দ্রাব্যতা সমানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, ব্যতিক্রমও আছে, বিভিন্ন দ্রবের ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা বেড়ে যায়, আবার তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমে যায়। আমরা ব্যতিক্রমে পড়ে যাচ্ছি, আপাতত মনে রাখেন যে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে। আমি আপনারা যেটা বলতে চাইতেছি, হচ্ছে যেগুলা অতি মাত্রায় দ্রবণীয় লবণ, যেগুলা অতি মাত্রায় দ্রবণীয় দ্রব বা লবণ, সেইগুলার দ্রাব্যতা কিভাবে বের করে, সেইগুলার দ্রাব্যতা আর বলতে কি বোঝায় ওই জিনিসটা একটু বুঝেন। জিনিসটা হচ্ছে 100 গ্রাম পানি ফিক্সড, দ্রাবকের ব্যাপারটা ফিক্সড। 100 গ্রাম পানির মধ্যে ওই লবণের বা ওই দ্রবের যত গ্রাম মিশাইলে সম্পৃক্ত হয়ে যায় দ্রবণটা, সেইটাই হচ্ছে ওই লবণের বা ওই দ্রবের দ্রাব্যতা। দেখেন, আমি আপনাকে অন্য উদাহরণ দেই। আমি আপনাকে বললাম, আমরা জাস্ট কথার কথা ধরলাম, আমরা ধরলাম যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে 100 গ্রাম পানি তো ফিক্সড, তাই না? 100 গ্রাম পানি হচ্ছে ফিক্সড, 100 গ্রাম পানি ফিক্সড। এখন আপনার কাছে লবণ আছে KCl, আপনি KCl এর মধ্যে KCl এর 5 গ্রাম দিলেন। KCl এর কয় গ্রাম দিলেন? 5 গ্রাম দিলেন, কিন্তু দেখলেন সম্পৃক্ত হচ্ছে না। মানে আরো KCl গুলতে পারবেন, আপনি আরো KCl মিশাইতে পারবেন। আপনি KCl এর 10 গ্রাম দিলেন, দেখলেন সম্পৃক্ত এখনো হচ্ছে না, আপনি আরো KCl মিশাইতে পারবেন। আবার খেয়াল করেন, আপনি যখন মনে করেন 30 গ্রাম দিলেন ফাইনালি, তখন দেখলেন কি আর দেয়া যাবে না, আর 1 গ্রাম বা 0.1 গ্রাম বেশি দিলেও আসলে KCl এর লবণ তলানি পড়ে যাবে। মানে কি 30 গ্রাম দিলেই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়। তার মানে KCl এর দ্রাব্যতা কত? KCl এর দ্রাব্যতা হচ্ছে গিয়ে 30 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার নামে পানি লিখি, 30 গ্রাম পার 100 গ্রাম পানি কত তাপমাত্রায়? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আশা করি আমি আপনাকে এই যে অতিমাত্রায় দ্রবণীয় দ্রব বা লবণের দ্রাব্যতার ব্যাপারটা বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন আপনি বুঝছেন কি বুঝেন নাই। এখন আমরা সূত্র প্রতিপাদনে যাব। সূত্র প্রতিপাদন যদিও লাগবে না, আমরা এখন আসলে সূত্রটা পড়বো। একটু সূত্রটা পড়ার শেষে দেন হচ্ছে আমরা তাড়াতাড়ি ম্যাথে ঢুকে যাব। আপাতত এতটুকু মনে রাখেন যে 100 গ্রাম দ্রাবক ফরজ, 100 গ্রাম দ্রাবকের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট লবণের যত গ্রাম মিশলে দ্রবণটা সম্পৃক্ত হয়, সেটাই হচ্ছে ওই লবণের বা ওই দ্রবের দ্রাব্যতা। আশা করি আমি আপনারা বুঝাইতে পারছি। আমি বুঝতে পারতেছি কিন্তু তাড়াহুড়া করতেছি কেন? কারণ আমি আসলে চাচ্ছি আজকে ম্যাথ করাইতে। ম্যাথ করানোর আগে এত কথা বলতে নাই, কারণ তাহলে ম্যাথের মুড নষ্ট হয়ে যায়। আমি আপাতত ম্যাথের মুডে আছি, একটু পরে যখন ম্যাথ করানো শুরু করবো তখন আপনাদের ভালো লাগবে আশা করি। একটু তাড়াতাড়ি বলেন যে বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি। আচ্ছা, আমি একটু কমেন্টটা পড়ে নেই। আপনার হচ্ছে গিয়ে রিঙ্কি একটু লেট করে ফেলছে, সমস্যা নাই, খুব বেশি লেট করেন নাই।
আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম শিখি। আচ্ছা, একটু খেয়াল করি, আমাদের আমাদের সাবিহা স্বর্ণা কিন্তু আইসা পড়ছে, সাবিহা স্বর্ণা আইসা পড়ছে। তারপরে হচ্ছে কি আমাদের তৌফিক আসছে। ওয়ালাইকুম আসসালাম তৌফিক। তারপর হচ্ছে গিয়ে 100 গ্রাম, হ্যাঁ 100 গ্রাম ব্যাপারটা ফরজ, রাইট? বর্ণা আসছে, হাই বর্ণা। ভাইয়া, সম্পৃক্ত এন্ড অসম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতার মধ্যে পার্থক্য কোথায়? অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে, আমরা বুঝবো, আস্তে আস্তে বুঝবো, সমস্যা নেই। আচ্ছা, দেখেন, আশা করি সব ঠিকঠাক থাকবে, সব ঠিকঠাক থাকবে, একটু খেয়াল করেন। এই যে নয়ন আসছে, ওয়ালাইকুম আসসালাম নয়ন। আচ্ছা, একটু খেয়াল করি, আশা করি হচ্ছে মনে হয় আমার কাছে কেমন জানি ব্লার ব্লার লাগতেছে। আশা করি একটু পরে ব্লারনেসটা কেটে যাবে, আশা করি একটু পরে ব্লারনেসটা কেটে যাবে। খুব ভালো মতো খেয়াল করেন। আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে, এই যে আমাদের অতিমাত্রায় দ্রবণীয়, আমি একটু লিখতেছি, অতিমাত্রায় দ্রবণীয় লবণের দ্রাব্যতা কিভাবে বের করব? অতিমাত্রায় দ্রবণের অতিমাত্রায় দ্রবণ অতিমাত্রায় দ্রবণীয় অতিমাত্রায় দ্রবণীয় দ্রবদের দ্রাব্যতা বের করব কিভাবে? দ্রাব্যতা কি হবে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। খেয়াল করি, আমরা যে কাজটা করব, আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে গ্রামে প্রকাশিত দ্রব্য ডিভাইডেড বাই গ্রামে প্রকাশিত দ্রাবক, গ্রামে প্রকাশিত দ্রাবক ইনটু 100। এই কথাটা একটু মাথায় রাখবেন। এখন আপনি আমাকে বলতেই পারেন যে ভাইয়া, আপনি এই সূত্রটা কোন জায়গা থেকে আসছেন? আমি বলছি বারবার, থিওরিতে আজকে যাব না, তারপরেও আমি একটু বলে দেই। মনে রাখবেন, দ্রাব্যতা আর ঘনমাত্রা একই জিনিস, দ্রাব্যতা এবং ঘনমাত্রা একই জিনিস, কিন্তু একটু বেসিক পার্থক্য আছে। মানে কিরকম বেসিক পার্থক্য, আমি আপনাদের জাস্ট বাংলা ভাষায় বলি, আপনি বুঝে যাবেন। খেয়াল করবেন, সকল দ্রাব্যতাই হচ্ছে ঘনমাত্রা, কিন্তু সকল ঘনমাত্রা হচ্ছে দ্রাব্যতা না। সকল ঘনমাত্রাকে আমরা দ্রাব্যতা বলতে পারবো না, কিন্তু সকল দ্রাব্যতাকে আমরা ঘনমাত্রা বলতে পারবো। এন্ড আপনি এই জিনিসটা 9-10 থেকে কিন্তু জানেন, আপনি এই জিনিসটা 9-10 থেকে জানেন, কি জানেন? যে দ্রাব্যতা মানে কি, ঘনমাত্রা মানে কি, দ্রব ডিভাইডেড বাই দ্রাবক। আমরা জাস্ট অতিমাত্রায় দ্রবণীয় বলে এই জায়গায় এককটা নিয়ে একটু খেলাধুলা করব, আমরা দুইটাকেই গ্রামে রাখবো এন্ড 100 দিয়ে গুণ করবো। এখন এইখানে কিছু কথাবার্তা থেকে যায়, আমরা একটু বলি, খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করেন। আমরা সে বললাম সেটা হচ্ছে গিয়ে, এই যে একটা দ্রবণ, আমরা দেখেন এটা হচ্ছে আমাদের পানি বা হচ্ছে দ্রাবক, আর এই যে গোল গোল যেগুলো, এগুলো হচ্ছে আমাদের দ্রব, এগুলো কি আমাদের দ্রব। তার মানে এই যে পানি বা এই জিনিসগুলো হচ্ছে আমাদের দ্রাবক, এর মধ্যে আছে কি, এটা সম্পূর্ণ অবস্থাটাকে আমরা বলি হচ্ছে দ্রবণ। আর আমরা কি জানি দেখেন তো, দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে দ্রব যোগ দ্রাবক। এই ব্যাপারটা আমিও জানি, আপনিও জানেন। এখন খেয়াল করার বিষয়, আমি যদি আপনাকে বলি আমার দ্রবণের ভর, খেয়াল করি, দ্রবণের ভর বড় হাতের এম, আর দ্রবের ভর ছোট হাতের এম। এইবার খেয়াল করি, আমাকে কি বের করতে হবে? উপরে আছে দ্রব, তার মানে এম, আপনি শিওর উপরে আছে দ্রব, আপনি জানেন উপরে হচ্ছে এম হবে। কেন? কারণ দ্রব আছে, আর আমার দ্রবের ভর আমি দিয়ে দিচ্ছি ছোট হাতের এম। এবার খেয়াল করি, দ্রবণের ভর বলতে কি বুঝায়? দ্রবণের ভর, আমার কি দ্রবণের ভর লাগবে? একদমই লাগবে না। আমার লাগবে কার ভর? আমার লাগবে হচ্ছে দ্রাবকের ভর। আপনি কিন্তু জানেন, আপনি কি জানেন? দ্রাবক থেকে দেখেন, সম্পূর্ণ জিনিসটা হচ্ছে কি আমাদের দ্রব যোগ দ্রাবক। তার মানে দ্রবণ থেকে সামহাও যদি আমি দ্রবকে বিয়োগ দেই, দ্রবণ থেকে যদি সামহাও আমি দ্রবকে বিয়োগ দেই, তাহলে কিন্তু আমি কি পাবো? দ্রাবক পাবো। তার মানে আমি বলতেই পারি দ্রবণ মাইনাস দ্রব। খেয়াল করি এই জিনিসটা কমন সেন্স, দ্রবণ মাইনাস দ্রব সমান সমান কিন্তু আসলে দ্রাবক। দ্রবণ মাইনাস দ্রব সমান সমান কিন্তু দ্রাবক। তার মানে আমি নিচে লিখতেই পারি বড় হাতের এম মানে দ্রবণ
মাইনাস ছোট হাতের এম মানে দ্রব, এইটাই আসলে আমাদের দ্রাবক। আর সাথে কি থাকবে, সাথে থাকবে 100। এটাই হচ্ছে কি আমাদের সূত্রের লাস্ট রূপ মানে ফাইনাল রূপ। আমরা এইটা দিয়ে আসলে বিভিন্ন ম্যাথ করার চেষ্টা করব, আমরা এটা দিয়ে বিভিন্ন ম্যাথ করার চেষ্টা করব। তার মানে অতিমাত্রায় দ্রবণীয়, বারবার বলতেছি, আপনি পড়ছেন কি কেএসপি, আপনি পড়ছেন কেআইপি, এই জিনিসগুলো আসছে কই থেকে, এই জিনিসগুলো কার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, এই জিনিসটা আপনি শিখেন না। আপনারা কোশ্চেন দেয়, আপনি ওই যে কেএসপি কেআইপি বের করেন, ওইটা অদক্ষিপ্ত বলে ম্যাথ শেষ করে দেন, অথচ আপনি দ্রাব্যতার কিছু জানেন না। এটাই হচ্ছে মেইন কথা। কেন? কারণ ওই জিনিসগুলো আপনি বের করেন আসলে স্বল্প দ্রবণীয় লবণের জন্য। ওইগুলো আপনি কার জন্য বের করবেন? স্বল্প দ্রবণীয় লবণের জন্য বা স্বল্প দ্রবণীয় দ্রবদের জন্য। তার মানে কেএসপি কেআইপি এই যে কথাবার্তা, আপনার অধক্ষেপের যে কথাবার্তা, এই ম্যাথগুলো নর্মালি আমরা করি হচ্ছে গিয়ে স্বল্প দ্রবণীয় লবণের জন্য। বাট এই যে আমাদের যে বেসিক সূত্র আপনার বইয়ে প্রথমে দেয়া আছে, আপনি মনে করতেন যে এই সূত্র দিয়ে আপনি প্রথমে ম্যাথ করবেন, কিন্তু করবেন বলে করা হয় না। কেন? কারণ ওই যে কোশ্চেনের অভাব, কোশ্চেন এগুলোতে দেয় না। খেয়াল করেন এই সূত্রটা কার জন্য, এই সূত্রটা হচ্ছে অতিমাত্রায় মানে সম্পূর্ণ মিশে যাবে এমন দ্রবদের দ্রাব্যতা বের করার সূত্র হচ্ছে এইটা, ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম ইন্টু 100। যেখানে পরিচয়টা কি, সেখানে দ্রবণের ভর হচ্ছে বড় হাতের এম, দ্রবের ভর হচ্ছে ছোট হাতের এম, এন্ড আমার লাগবে হচ্ছে ছোট হাতের এম আর হচ্ছে গিয়ে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম এর মানে উত্তরটা। কেন? কারণ ওইটা হচ্ছে আমাদের দ্রাবক, আমাদের দ্রাবকটা ইউজ করতে হবে, ইন্টু 100 দিতে হবে। কেন? কারণ হচ্ছে কি আমাদের দরকার হচ্ছে 100 গ্রাম। এন্ড আমাদের এককটা কি হবে একটু বলে দেই। একক হবে হচ্ছে গিয়ে, একক হচ্ছে গ্রাম পার 100 গ্রাম পানি, 100 গ্রাম পানি। এন্ড এইখানে 100 গ্রাম পানি H2O, এই জায়গায় কিন্তু আসলে আমাদের উত্তরটা বসবে। হ্যাঁ, এখানে উত্তর গ্রামে আসবে, আমরা জানি উত্তর কিসে আসবে, গ্রামে আসবে। গ্রাম ডিভাইডেড বাই 100 গ্রাম পানি মানে পার 100 গ্রাম পানি। আচ্ছা, এবার একটু কথা মনে রাখতে হবে, এই যে সূত্রটা অবশ্যই কিন্তু টেম্পারেচার ফিক্স থাকে, টেম্পারেচার ফিক্স থাকে। টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায় উত্তরও চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করি, এইটা আমরা ধরে নিলাম টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আশা করি আমি এতটুকু বুঝাইতে পারছি আপনাকে। এখন আমরা আসলে ম্যাথে চলে যাব। আপনারা একটু বলবেন যে এতটুকুর মধ্যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, একটু তাড়াতাড়ি বলেন। অবশ্যই পার্সেন্টেজে অ্যান্সার আসবে না, অবশ্যই পার্সেন্টেজে অ্যান্সার আসবে না। আচ্ছা, একটু খেয়াল করি ভাইয়া, সম্পৃক্ত অসম্পৃক্ত পার্থক্য কি, এগুলো আগের ক্লাসে বলা আছে, আগের ক্লাসে বলা আছে। আচ্ছা, এখন মনে হয় ব্লান্ডনেসটা ঠিক আছে। স্বপ্ন সন্ধানে ওয়ালাইকুম আসসালাম, তৌফিক শিফাত বুঝছি বলছে। আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে রাইম রুটিন দেয়া আছে, রুটিন দেয়া আছে, যদিও আমরা একটু রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের জন্য একটু চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে আপনার রেগুলার হচ্ছে গিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছে ক্লাস নিতে। যে বলছে ভাইয়া ব্রাজিলের সাপোর্টার, হ্যাঁ অবশ্যই আমি ব্রাজিলের সাপোর্টার। গেঞ্জিটা ভালো লাগছে দেখে কিনছিলাম জার্সিটা। সাকিব বলছে ক্লিয়ার, স্বর্ণা বলছে বুঝছি, রিঙ্কি বলছে বুঝছি, মাহফুজা বলছে ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাব। ম্যাথগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে, আশা করি ম্যাথগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ম্যাথগুলো অনেক সুন্দর ম্যাথ, ম্যাথগুলো করলেই আপনাদের পছন্দ হবে, এতটুকু আমি বলতে পারি। তো হচ্ছে আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাব, আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাব। খেয়াল করি, আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাব। তো হচ্ছে আমরা আজকে করতেছি অতিমাত্রায় দ্রবণীয় দ্রবদের দ্রাব্যতা। তো আমরা একটু সূত্রটা সাইডে লিখে রাখবো, সূত্রটা সাইডে লিখে রাখবো। সূত্রটা হচ্ছে গিয়ে ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম ইন্টু 100। এই সূত্রটা আমরা একটু লিখে রাখলাম। আমরা এখন ডিরেক্টলি আসলে ম্যাথ নিয়ে নেব, ম্যাথ নিয়ে নিব। আচ্ছা, একটু খেয়াল করি আমাদের যে ফার্স্ট ম্যাথ, খেয়াল করে আমরা ম্যাথটা নীল কালি দিয়ে লিখি সবসময়। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা প্রথমে বেসিক ম্যাথ দিয়ে শুরু করতেছি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আস্তে আস্তে কঠিন ম্যাথে যাব আমরা। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8.5 গ্রাম লবণ, 8.5 গ্রাম লবণ, 8.5 গ্রাম লবণ 25 গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। 25 গ্রাম পানিতে, 25 গ্রাম পানিতে, খেয়াল করি 25 গ্রাম পানিতে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। আমি পুরোটা লিখতেছি না, সম্পৃক্ত হয় লিখলাম, হ্যাঁ সম্পৃক্ত হয়। এবার আমাকে বলছে ওই তাপমাত্রায় লবণের দ্রাব্যতা কত, ওই তাপমাত্রায় লবণের দ্রাব্যতা কত। খেয়াল করি
আপনি একটা জিনিস মাথায় রাখেন, আপনাকে বলছে ওই তাপমাত্রায় মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত। যদি ওরা বলতো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত, অবশ্যই মেইন যে দ্রাব্যতা তার থেকে চেঞ্জ আসতো। কেন? আমরা বলছি তাপমাত্রা যদি চেঞ্জ হয় দ্রাব্যতা চেঞ্জ হবে, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয় নাই তার মানে দ্রাব্যতা চেঞ্জ হবে না। আশা করি আমি বুঝাইতে পারছি। এখন খেয়াল করেন, আপনাকে কিন্তু ওরা আসলে ব্যাপারগুলো অনেক ইজি করে দিছে, আপনাকে ব্যাপারগুলো অনেক ইজি করে দিছে। কেন? কারণ বলছি আমরা প্রথম ম্যাথ, তার মানে একটু ইজি হবেই। খেয়াল করেন, এই যে আমাদের 25 গ্রাম পানি, 25 গ্রাম পানি মানে কি আসলে আমাদের দ্রাবক না? 25 গ্রাম পানি আসলে আমাদের দ্রাবক। আর আমরা কিন্তু জানি দ্রাবক মানে কি, বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম মানে হচ্ছে দ্রাবক, রাইট? আচ্ছা, 8.5 গ্রাম লবণ, আমরা জানি লবণ মানে কি আসলে দ্রব, আমরা এই জিনিসগুলো জানি। দ্রব তার মানে আসলে কি, ছোট হাতের এম, ডিরেক্টলি দিয়ে দিছে। তার মানে দ্রাব্যতা কত, এখন কিন্তু জিনিসটা বের করা অনেক ইজি। তার মানে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে দ্রাব্যতা সমান সমান, দ্রাব্যতা সমান সমান ছোট হাতের এম মানে হচ্ছে কত আমাদের 8.5 ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম এর মান দিয়ে দিছে, ডিরেক্ট 25 দিয়ে দিছে, ইনটু 100 এখান থেকে উত্তর আসবে কত, 34 গ্রাম। এখন 34 গ্রাম তো আসলো, বাট এককটা কি হবে, 34 গ্রাম ডিভাইডেড বাই 100 গ্রাম পানি, 100 গ্রাম পানি। এই কথাটা মাথায় রাখতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের একক, এটা হচ্ছে আমাদের একক বা ইউনিট। খেয়াল করি, তার মানে দ্রাব্যতা কত বের হবে, 34 গ্রাম পার 100 গ্রাম পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাপমাত্রা চেঞ্জ হলে দ্রাব্যতা কিভাবে চেঞ্জ হয় আমরা এই জিনিসগুলো একটু পরে দেখবো, টেনশনের কোনো কারণ নাই। আপনার মনে হইতে পারে যে আজকে আমি সহজ সহজ ম্যাথ করাবো, একদমই না। আমরা আসলে একটু পরেই কঠিন ম্যাথে চলে যাব, যেহেতু প্রথম ম্যাথ বেসিক ম্যাথ, তার জন্য একটা বেসিক ম্যাথ দিলাম, এরপর আমরা পরে ম্যাথে চলে যাব। খেয়াল করে আমরা ম্যাথের সময় নষ্ট কম করব, আমরা ম্যাথ বোঝার সাথে সাথে বলে দিব বুঝছি না বুঝি নাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, রাত বলছে হচ্ছে কি আমি আছি ভাই, আপনার হচ্ছে গিয়ে এই স্বর্ণা কিন্তু বলছে বুঝছি ভাইয়া, জেনে কিন্তু বলছে বুঝছি। আচ্ছা, আমরা ভাইয়া আমরা কমেন্টের মধ্যে একটু মজা কম করি বা হচ্ছে কি একজন আরেকজনের সাথে আড্ডা কম দেই প্লিজ। আমরা একটু পড়াশোনাতে আসবো। একটু তাড়াতাড়ি বলেন যে বুঝছেন কিনা। যে আমাদের অভি, তারপর হচ্ছে রাইন, তারপর হচ্ছে রিঙ্কি বলছে কিন্তু বুঝছি। খেয়াল করি, শামিমা বলছে বুঝছি, আজিম বলছে বুঝছি, তারপর হচ্ছে প্রমি, আমাদের শামিমা, মাহফুজা, শব্দের সন্ধানে, এরা কিন্তু বলছে হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, রাইন বলছে কিসটা ক্লিয়ার, সাকিবও বলছে হচ্ছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা পরের ম্যাথ নিয়ে নিব। আমরা ম্যাথে সময় নষ্ট করব না, অনেকগুলো ম্যাথ করার চেষ্টা করি। আচ্ছা, এবার একটু আমি অন্য ম্যাথে চলে যাই। খেয়াল করি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাপারটা কি, হ্যাঁ 30 ডিগ্রি কেন, ব্যাপারটা হচ্ছে কোশ্চেনে 30 ডিগ্রি দেওয়া আছে ভাই, আমি ইচ্ছা করে দিচ্ছি না। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বলছে আমাদের, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দেওয়া হলো, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নেওয়া হলো। এবার বলছে বাষ্পীভূত করে 5.295 গ্রাম, 5.295 গ্রাম লবণ পাওয়া গেছে। বলছে হচ্ছে গিয়ে দ্রাব্যতা কত, ওই তাপমাত্রায় দ্রাব্যতা কত, মানে আসলে 30 ডিগ্রিতে দ্রাব্যতা কত। এখন কয়েকটা জিনিস একটু বুঝার আছে, এককটা বুঝলাম না, এককটা বুঝতে হলে আগে আসতে হবে, পরে আসলে হবে না। আপনি প্রথমে ছিলেন না আশা করি। একটু খেয়াল করি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তার মানে একটু খেয়াল করেন, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, এটা কি দ্রবণ মানে বড় হাতের এম। খেয়াল করি, এটা হচ্ছে আমাদের বড় হাতের এম, মানে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ মানে বড় হাতের এম। এত গ্রাম লবণ পাওয়া গেছে, লবণ মানে কি দ্রব না? লবণ কথাটা পাইলেই আপনি মুইছা দ্রব লিখবেন, লবণ মানে হচ্ছে দ্রব, তার মানে এই পার্টটা হচ্ছে আমাদের দ্রব মানে ছোট হাতের এম। পাওয়া গেছে দ্রাব্যতা কত। এখনো জিনিসটা আপনার কাছে কোয়াইট ইজি লাগবে। দেখেন, আমরা জাস্ট প্রথম ম্যাথ থেকে একটু চেঞ্জ করছি। কিরকম, আমরা জানি দ্রাব্যতা কত হবে, দ্রাব্যতা ইকুয়াল হবে হচ্ছে আমাদের
বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, মানে 20 মাইনাস 5.295, আর উপরে হবে হচ্ছে ছোট হাতের এম, মানে আসলে 5.295 ইন্টু 100, সহজ কথা। এন্ড এখান থেকে কত আসবে উত্তরটা? উত্তর আসবে হচ্ছে 36.0.00 সামথিং, এরকম টাইপের একটা মান আসে, 36.008 গ্রাম, হুইচ ইজ কাছাকাছি 36 গ্রাম। এন্ড একক কি হবে? 100 গ্রাম পানি, 100 গ্রাম পানি। খেয়াল করি এতটুকু বুঝছি কিনা বুঝি নাই। 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণ বলছে, খেয়াল করেন বাবা, দ্রবণ, দ্রবণ মানে কি? বড় হাতের এম, আর বলছে দ্রব মানে আসলে ছোট হাতের এম। আমার কিন্তু আসলে বড় হাতের এম লাগবে না, ছোট হাতের এম লাগবে না, বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, মানে দ্রাবক লাগবে আমার। এই যে নিচের এই যে বিয়োগ যে আমি করছি, এই বিয়োগ মানে কি? আসলে বিয়োগ মানে আসলে আমাদের দ্রাবক, বিয়োগ মানে কি? আসলে আমাদের দ্রাবক। এন্ড আমরা বলছি উপরে হচ্ছে দ্রব থাকবে, এই যে এটা হচ্ছে আমাদের দ্রব, উপরেটা দ্রব নিচেটা দ্রাবক, ইন্টু 100 হতে হবে। দ্রাবক আমরা বের করি কেমনে? দ্রবণ মাইনাস দ্রব, এটাই হচ্ছে আমাদের দ্রাবক। আশা করি আমি বুঝাইতে পারছি, একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন যে বুঝছেন কিনা। এই যে সাকিব বলছে কিন্তু বুঝছি, আমাদের রকি কিন্তু আসলে উত্তর দিয়ে দিছে, জেমি বলছে বুঝছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, মাহফুজা বলছে, অভি বলছে, রাইন বলছে ক্লিয়ার। আচ্ছা, বুঝছি। তারপর হচ্ছে কি আমাদের আচ্ছা, জুনাইদ একটা ভালো কথা বলছে, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ পড়াবেন না। আচ্ছা, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ চাইলে এখনই পড়ানো যায়, এটা পড়াবো, বাট এটা আসবে না তো, মানে এটা খুবই বৃষ্টি টাইপের হচ্ছে কি আমাদের সমীকরণ, আপনি বুঝতেই পারতেছেন ভাই। এককের বিষয়টা আবার বুঝাইলে ভালো হয়। দেখেন, আর আহমদ খেয়াল করেন, আহমদ খেয়াল করেন। তারপর একটু আগে আরেকটা ভাইয়া বলছিল এককের বিষয়টা, আপনাদের বারবার বলছি আমি, অতিমাত্রায় দ্রবণীয় দ্রবদের ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে, ভালো কথা, সবার ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে, কিন্তু দ্রবণীয় দ্রবদের ক্ষেত্রে 100 গ্রাম পানি ফিক্সড, মানে কি 100 গ্রাম পানির মধ্যে কত গ্রাম দিলে সম্পৃক্ত হয়। এই জায়গায় যে আমার দ্রাব্যতাটা বের করছি, কার দ্রাব্যতা? দ্রবের দ্রাব্যতা, মানে এই যে লবণ ছিল, লবণের দ্রাব্যতা, মানে কি বুঝাচ্ছি? 36 গ্রাম লবণ যদি আমি 100 গ্রাম পানির মধ্যে দেই তাহলেই সম্পৃক্ত হবে, যার জন্য এই 100 গ্রাম পানি কথাটা ফিক্স থাকতে হবে। 100 গ্রাম পানি কথাটা ফিক্স রাখতেই হবে, যে 100 গ্রামের মধ্যে যদি 36 গ্রাম থাকে তাহলেই কিন্তু লবণের দ্রাব্যতা 36 গ্রাম বুঝাবে। এন্ড দ্রাব্যতা 36 গ্রাম বলতে কি বোঝায়? মানে ওই যে 100 গ্রাম পানির মধ্যে আসলে 36 গ্রাম আছে বলে এটা হচ্ছে দ্রাব্যতা, মানে ভাইস ভার্সা, কথাটা সেমই থাকবে। খেয়াল করি এখনের ম্যাথটা বেশি মজা। এখনের ম্যাথটা এই যে এই মাত্র যে দুইটা ম্যাথ করছেন, এগুলো তো আসলে মোয়া মোয়া ম্যাথ ছিল। এখন আসলে আমরা কি করব? পরের ম্যাথে চলে যাব। দেখেন কি বলছে, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। এই যে দেখেন কথাগুলো কিন্তু আসতেছে, আস্তে আস্তে কঠিন জিনিস আসবে, খেয়াল করি। 1.25 আপেক্ষিক গুরুত্ব এবং 50 ml দ্রবণ, 50 ml দ্রবণ, গুরুত্বের, সরি এই যে এই কথাটাও জরুরি, গুরুত্বের 50 ml দ্রবণ। এন্ড বলছে দ্রব কতটুকু আছে? দ্রব হচ্ছে 12.5 গ্রাম, দ্রব হচ্ছে 12.5 গ্রাম। দ্রাব্যতা কত? দ্রাব্যতা কত? আচ্ছা, এই যে দেখেন এখন থেকে আসলে আমাদের মজার ব্যাপারটা শুরু। আচ্ছা, একটু খেয়াল করি ব্যাপারটা কি। এই যে দেখেন, খুব ভালো মতো খেয়াল করবেন জিনিসটা। 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণ, খেয়াল করি 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণ, খুব ভালো মতো খেয়াল করেন। 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণ। আচ্ছা, মানে কি? এটা হচ্ছে দ্রবণের ডাটা। তাহলে দ্রবণের ডাটা কি কি দেওয়া আছে? একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব,
কত হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি 1.25। আর হচ্ছে আমাদের আয়তন দেওয়া আছে। আর 50 ml মানে কি আয়তন না? হ্যাঁ, 50 ml মানে হচ্ছে আয়তন। আয়তন কত দেওয়া আছে? 50 ml। আয়তন দেওয়া আছে হচ্ছে 50 ml। আচ্ছা, খুব ভালো মতো খেয়াল করেন, আমার দ্রাব্যতা বের করতে গেলে কি কি জানা লাগে? দ্রাব্যতা বের করতে গেলে দ্রব্য জানা লাগে, দ্রাবক জানা লাগে, রাইট? দ্রব্য জানা লাগে, দ্রাবক জানা লাগে। দ্রব্য কিন্তু ফিক্সড, দ্রব্য দিয়ে দিছে, তার মানে দ্রব্য আপনি জানেন। দ্রাবক আপনি জানেন না, তার মানে দ্রাবক কেমনে বের করতে হয় আমরা জানি। দ্রবণ মাইনাস দ্রব্য দিয়ে দ্রাবক বের করতে হয়। আচ্ছা ঠিক আছে, দ্রবণ মাইনাস দ্রব্য দিয়ে দ্রাবক বের করবো। দ্রব্য ফিক্সড, দ্রব্য আমি জানি। দ্রবণের ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। এখন দ্রবণের ডাটা দেওয়া আছে দুইটা। দ্রবণের ডাটা দেওয়া আছে কয়টা? দুইটা, আপেক্ষিক গুরুত্ব আর আয়তন। খুব ভালো মতো খেয়াল করেন, নতুন ম্যাথ, আপেক্ষিক গুরুত্ব আর আয়তন। এন্ড আমার দ্রবণের ডাটাটা কিসে লাগবে? আমার দ্রবণের ডাটা লাগবে হচ্ছে গ্রামে। দ্রবণের ডাটা কিসে লাগবে? গ্রামে লাগবে। এবার খেয়াল করি, আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি আর আয়তন জিনিসটা কি? আয়তন আপনি জানেন, আপেক্ষিক গুরুত্ব এই কথাটা সবসময় মাথায় রাখেন। আপেক্ষিক গুরুত্ব যেই কথা, আপেক্ষিক গুরুত্ব যেই কথা, ঘনত্ব একই কথা। আপেক্ষিক গুরুত্ব যেই কথা, ঘনত্ব একই কথা। তার মানে ঘনত্ব যেই কথা, রো একই কথা। আয়তন যেই কথা, ভি একই কথা। আপনি ছোটবেলা থেকে জানেন রো সমান সমান হচ্ছে এম বাই ভি। তার মানে আমাদের ভর মানে কি? ভর মানে হচ্ছে রো ইন্টু ভি। তার মানে রো কত? 1.25 আর হচ্ছে আমাদের ভি কত? 50। এখান থেকে গুণ করলে উত্তরটা আসবে হচ্ছে 62.5 গ্রাম। 62.5 গ্রাম। এইবার কিন্তু আমার জিনিসটা অনেক ইজি হয়ে গেছে। খেয়াল করি, এই যে দেখেন এটা কি বের হইলো? এখন আমাদের দ্রবণের ভর বের হয়ে গেছে। সরি, আমাদের বাংলা লেখার দরকার নেই, আমরা বড় হাতের এম বললেই হবে। দ্রবণের ভর কত? 62.5 গ্রাম। এখন আপনি চাইলেই এখানে মানটা বসাই দিতে পারেন। তাহলে আমাদের দ্রাব্যতা কত হবে? খেয়াল করি, দ্রাব্যতা কত হবে? দ্রাব্যতা ইকুয়াল হবে আমাদের ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম। ছোট হাতের এম দেওয়া আছে 12.5 ডিভাইডেড বাই বড় হাতের এম কত? 62.5 মাইনাস ছোট হাতের এম মানে আসলে 12.5 ইন্টু 100। এখান থেকে উত্তরটা বের হবে কত? উত্তর বের হয় এখান থেকে উত্তরটা বের হচ্ছে 25। এখান থেকে বের হচ্ছে উত্তরটা 25। এন্ড আমাদের একক কি? 100 গ্রাম পানি। তার মানে 100 গ্রাম পানির মধ্যে 25 গ্রাম। এটাই হচ্ছে আসলে এই লবণের বা এই দ্রবের দ্রাব্যতা। আশা করি আমি বুঝাইতে পারছি। খুব ভালো মতো খেয়াল করেন, দ্রবণের দুইটা ডাটা দেওয়া আছে, একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, একটা হচ্ছে আয়তন। একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, একটা হচ্ছে আয়তন। আর আপেক্ষিক গুরুত্ব মানে আমরা বুঝবো রো, আর আয়তন মানে আমরা বুঝবো ভি। ওইখান থেকে আমাদের দ্রবণের ভর লাগবে। কেন ভর লাগবে? দ্রবণের ভর যদি আমি জানি, আমরা কিন্তু দ্রাবক কাউন্ট করতে পারবো। আমরা কিন্তু আসলে দ্রাবক কাউন্ট করতে পারবো যদি দ্রবণের ভর জানি। কেন? কারণ দ্রব আমাদের কাছে দেওয়া আছে। তার মানে দ্রবণ থেকে দ্রব যদি বিয়োগ করি, দ্রাবক পেয়ে যাব। দ্রাবক পাইলে দ্রব দেওয়া আছে, 100 দিয়ে গুণ করব, ভাগ করব, দ্রাব্যতা পেয়ে যাব। আশা করি বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি বলবেন। একটু খেয়াল করি, আচ্ছা এই যে জেমি কিন্তু বলছে বুঝছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা রাইন বলছে আপনি বুঝানোর পর সহজ লাগে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যেই বুঝাক না কেন সহজ লাগবেই। আপনি যদি বুঝের হন অবশ্যই সহজ লাগবে। অভি বলছে বুঝছি, স্বর্ণা বলছে বুঝছি, সাকিব বলছে মেইন ম্যাথ এটাই ক্লিয়ার। আচ্ছা না ভাইয়া, মেইন ম্যাথ আরো আছে, আরো কঠিন কঠিন ম্যাথ আছে, আরো কঠিন কঠিন ম্যাথ করাবো ইনশাল্লাহ। একটু তাড়াতাড়ি মনোযোগ দেন, ইনশাল্লাহ অনেক কঠিন কঠিন ম্যাথ পারবো। ভাইয়া এত ক্লাস নেওয়ার ধৈর্য কিভাবে পান? উচ্ছ্বাস ভাই, আসসালামু আলাইকুম উচ্ছ্বাস ভাই। ব্যাপারটা খেয়াল করেন, আপনি যে লাইভ ক্লাস নিয়ে নিচ্ছেন, আমাদের তো ভাত মারতেছেন ভাই, একটু তো বললেনও না। আসলে ব্যাপারটা কি ভাই, কালকে ক্লাস নিতাম, কালকে হচ্ছে কি আমাদের কালকের আগের দিন রাত থেকে আপনার গতকাল বিকালে আমাদের এখানে কারেন্ট আসছে, বুঝছেন? গতকাল বিকালে কারেন্ট আসছে, পুরা মন মেজাজ খারাপ ছিল, আমি পারতেছিলাম না, এই জন্য আসলে ক্লাস নেওয়া হয় নাই। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ক্লাসে ফেরত যাবো। অ্যান্ড আপনি কিন্তু লাইভ ক্লাস শুরু করে দিয়েছেন ভাই, একটু জানাইলেনও না, এটা একটু হইতে পারে না। হ্যাঁ একটু জানেন, আর দোয়া করেন, অবশ্যই দোয়া করেন। একটু খেয়াল করি এই ম্যাথটা বুঝছি কিনা। হ্যাঁ সবাই কিন্তু বলতেছে বুঝছি। মাহফুজা, স্বপ্নের সন্ধানে, রকি, তারপর হচ্ছে আহম্মদ, এরা কিন্তু বলছে ক্লিয়ার।
জেমি কিন্তু বলতেছে কালকে ক্লাসের জন্য ওয়েট করতেছিল। আসলে ব্যাপারটা ওই যে কারেন্ট ছিল না, মানে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে পারিনি। না হলে আমি অ্যাটলিস্ট আমি আসলে ফোন দিয়ে বলে দিতে পারতাম যে আসলে সলিউশন ক্লাস থেকে পোস্ট দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, খেয়াল করি এখনের ম্যাথটা আরো গুরুত্বপূর্ণ। সাকিব একটু আগে বলছে এটা গুরুত্বপূর্ণ ম্যাথ, আসলে সাকিব জানেই না এখন যে আমরা আরো কত একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করবো। খেয়াল করি ব্যাপারটা, খেয়াল করেন সাকিব। এই যে এখন কিন্তু আসলে আচ্ছা একটু খেয়াল করি, আমরা এখন যে ম্যাথ নিব সেটা হচ্ছে গিয়ে 85°C তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণকে 30°C তাপমাত্রায় শীতল করা হইলো। আচ্ছা, এইবার খুব ভালো মতো খেয়াল করেন, এখনের ম্যাথটা আরেকটু জোস। কেন জোস খেয়াল করি। আমাকে একটা কথা বলছে, সেটা হচ্ছে একটা দ্রবণের তাপমাত্রা ছিল, এই যে একটা দ্রবণের টেম্পারেচার ছিল আসলে 85°C। 85°C ছিল এই দ্রবণের তাপমাত্রা। এখন এই দ্রবণকে শীতল করা হয়েছে মানে কি ঠান্ডা করা হয়েছে কি তাপমাত্রা বাড়বে না কমবে? তাপমাত্রা এই 85°C থেকে আইসা বললো কয় ডিগ্রি সেলসিয়াস? 30°C আইসা বললো। এখন বুঝার জিনিস কি, এখন টেম্পারেচার কিন্তু দুইটা, এন্ড আপনি এতটুকু শিওর থাকেন, আপনি জানেন 85°C দ্রাব্যতা যা ছিল 30°C দ্রাব্যতা অবশ্যই কম থাকা উচিত, মানে কম না হোক অ্যাটলিস্ট চেঞ্জ তো হওয়া উচিত, তাই না? তার মানে সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা যা থাকবে 30°C তাপমাত্রার সময় কিন্তু দ্রাব্যতা অবশ্যই কম থাকবে বা হচ্ছে অন্যরকম থাকবে। তার মানে খেয়াল করি, একটা দ্রবণের তাপমাত্রা ছিল 85°C তাপমাত্রা, তখন একরকম দ্রাব্যতা থাকবে। ওইটাকে যখন ঠান্ডা করা হয়েছে, যখন 30°C নামানো হয়েছে, তখন ওই দ্রবণের দ্রাব্যতা অবশ্যই চেঞ্জ হবে, ন্যাচারাল। আচ্ছা ঠিক আছে, এইবার আমাদের ম্যাথটা কি বলছে, তাপমাত্রায় একটু আমাদের একটা ডাটা দিয়ে দিছে। কি ডাটা দিয়ে দিছে? ওই যে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, না এক মিনিট আমি একটু কালার ইউজ করি। 85°C জন্য দ্রাব্যতা কত? 85°C জন্য দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে 150 গ্রাম। 150 গ্রাম পার 100 গ্রাম পানি। আবার খেয়াল করি, আর বলছে হচ্ছে কি আমাদের 30°C জন্য 30°C জন্য দ্রাব্যতা কত? 30°C জন্য দ্রাব্যতা হচ্ছে গিয়ে 85 গ্রাম, সরি 8 গ্রাম দিয়েছি আমি এখানে, 85 গ্রাম পার 100 গ্রাম পানি। এই যে দেখেন, আমরা যে জিনিসটা আন্দাজ করতেছিলাম এখানে তাই 85°C জন্য 150 গ্রাম, মানে 150 হচ্ছে গিয়ে দ্রাব্যতা, আর 30°C জন্য আসলে 85, তার মানে কি কমে আসছে না? 85°C জন্য দ্রবণের তাপমাত্রা দ্রাব্যতা যা ছিল 150, 30 জন্য তা কমে যাবে। আমরা তা বলতেছিলাম, মানে আন্দাজ করতেছিলাম যে কমে যাবে, আসলে কিন্তু তাই হয়েছে। এখন আমার কাছে কোশ্চেনটা কি চাইছে? আমার কাছে কোশ্চেনটা চাইছে হচ্ছে গিয়ে আপনার 70 ml পানিতে, আচ্ছা যদি হয় তবে 70 ml পানিতে প্রস্তুত ওই দ্রবণের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম লবণ অধক্ষিপ্ত হবে হিসাব করো। 70 ml পানিতে প্রস্তুত করতে ওই লবণের সম্পৃক্ত কত গ্রাম লবণ অধক্ষিপ্ত হবে। আচ্ছা ঠিক আছে, তার মানে এখন আমাকে কি বলছে, 70 ml পানিতে যখন আমি নামাই নিয়ে আসবো, 70 ml পানিতে প্রস্তুত 70 ml পানিতে প্রস্তুত ওই লবণের সম্পৃক্ত দ্রবণ কত গ্রাম অধক্ষিপ্ত হবে, মানে কত গ্রাম অধক্ষেপ করবে। এটা খুবই সুন্দর একটা কোশ্চেন। আগে ব্যাপারটা বুঝেন, আপনি এই ব্যাপারটা বুঝতেছেন কিনা। একটা দ্রবণের তাপমাত্রা প্রারম্ভিক অবস্থায়, মানে হচ্ছে ইনিশিয়ালি ছিল 85°C, তার মানে কি ওই তখন থাকবে, তখন এটা দ্রাব্যতা থাকবে। আবার খেয়াল করেন, যখন এটাকে ঠান্ডা করা হয়েছে, মানে 30°C করা হয়েছে, তখন কি থাকবে? একটা দ্রাব্যতা থাকবে। এখন চিন্তা করেন, প্রথমে 85°C মধ্যে যতটুকু পানি ছিল, যতটুকু দ্রব ছিল, যখন আমি ঠান্ডা করছি তখন কি পানি ততটুকু আছে নাকি কিছু পানি উড়ে গেছে? এন্ড অবশ্যই লবণ কি তখন আগে যতগুলো পানিতে মিশতে পারতো, যেহেতু পানি উড়ে গেছে 30°C সময় ততগুলো পানি কি থাকবে? ন্যাচারালি থাকবে না। তখন কি হবে? কিছু দ্রব বা হচ্ছে কিছু লবণ কি হবে? তলানি পড়ে যাবে না? আপনি জাস্ট কমন সেন্স খাটান, মনে করেন হচ্ছে এক বালতি পানি ছিল এন্ড ওটার মধ্যে দ্রব ছিল সম্পৃক্ত অবস্থায়। এখন খেয়াল করি, যখন আমি তাপ দিছি, মানে যখন এটা ঠান্ডা করছে, মানে পানি উড়ে গেছে, তখন কি লবণ নিচে পড়ে যাবে না কিছু? কেন? কারণ আগের মতো পানি তো নাই,
আগে যে যতগুলো পানিতেও মিশে ছিল এখন কি ততগুলো পানি আছে? না, পানি নেই। তার মানে কিছু পরিমাণ লবণ একটা তলানিতে পড়ে থাকবে, আর কিছু পরিমাণ ওই যে বাকি পানিতে, মানে 30°C সময় যে পানি থাকবে ওইটাতে দ্রবীভূত হবে। আচ্ছা, এবার খেয়াল করি আমরা এইখানে কি বের করতে যাচ্ছি। বের করতে যাচ্ছি আসলে ওই যে কত গ্রাম তলানি পড়ছে বা কত গ্রাম অধক্ষিপ্ত হয়েছে ওইটা বুঝাইতে চাইছি। এখন আপনি দেখেন এতটুকু পর্যন্ত আপনি বুঝছেন কিনা, খুব ঠান্ডা মাথায় আগে খেয়াল করেন জিনিসটা। আমি একটা মিনিট, যেমন এখানে মাহফুজা জিজ্ঞাসা করছে হচ্ছে কি আপনার, এটা কি ফার্স্ট ক্লাস না? দ্রাব্যতার উপর এর আগে একটা ক্লাস আছে, দ্রাব্যতার উপর এর আগে একটা ক্লাস আছে আপু। খেয়াল করি। আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব, আমাদের ম্যাথের সিস্টেমটা একটু খেয়াল করবেন। ম্যাথের সিস্টেমটা খুব ভালো মতো খেয়াল করবেন। আমরা একটু দুটা পার্ট করে নিই। দেখেন 70 ml পানির জন্য আমাদের বের করতে হবে 70 ml পানির জন্য কত গ্রাম অধক্ষিপ্ত হবে বের করতে হবে। আচ্ছা, আপনি এতটুকু জানেন, কি জানেন? সেটা হচ্ছে ওই যে আমরা আলু কিনি না, আলু চাল ডাল কিনি না। হ্যাঁ, আলু কিনি কি 1 কেজি, সরি 1 গ্রাম লিখছি, 1 কেজি। আবার পানি বা তরলের জন্য ওইটাকে আমরা বলি 1 লিটার, রাইট? আচ্ছা, এইভাবে না লিখে বড় একক দিই তাহলে বেটার হয়। দেখেন 1 কেজি আর 1 লিটার আমরা জানি এই জিনিসটা। তার মানে আপনি এতটুকু শিওর যে আসলে 1 লিটার মানে কি আসলে 1000 ml, আর আপনি এটাও জানেন 1 কেজি মানে কি আসলে ভাইয়া 1000 গ্রাম। তার মানে যাহা ml তাহাই আসলে গ্রাম, তাহাই আসলে গ্রাম। তার মানে কি 70 ml যে কথা 70 গ্রাম একই কথা। কেন? কারণ আমরা আসলে সবকিছু গ্রাম দিয়ে করবো, এই জিনিসটা আমাদের বোঝা উচিত। আচ্ছা, এইবার দেখেন, আশা করি আমি আপনারা এই জিনিসটা বুঝাতে পারছি। এইবার খেয়াল করব জিনিসটা কি, আপনি কি জানেন 85°C 150 গ্রাম দ্রাব্যতা 100 গ্রাম পানির মধ্যে। আমরা এতটুকু শিওর যে দ্রাব্যতা বলতেই আমরা বুঝতেছি 100 গ্রাম পানির মধ্যে যতটুকু দ্রব্য মিশতে পারবে, সম্পৃক্ত করতে পারবে মিশে। আচ্ছা, তার মানে আমি এটা বলতে পারি না। দেখেন তো, দেখেন খেয়াল করেন, 85°C জন্য 85°C জন্য 85°C জন্য কি করব, 100 গ্রাম পানিতে মিশতে পারে কতটুকু? 150 গ্রাম। 100 গ্রাম পানিতে মিশতে পারে কতটুকু? 150 গ্রাম। ওই যে আমাদের মেইন জায়গা থেকে আমরা জানি, রাইট? আচ্ছা, তার মানে 70 গ্রাম পানিতে মিশতে পারে কতটুকু? আপনি এতটুকু ঐকিক নিয়মে বের করতে পারবেন বলে আমি আশা করি। 100 গ্রাম, এখান থেকে এটা উত্তর পাবেন। উত্তরটা কত আসতে পারে? উত্তরটা আসতে পারে হচ্ছে 105 গ্রাম। উত্তর আসবে হচ্ছে 105 গ্রাম। এবার খেয়াল করে, আবার খেয়াল করেন, সেটা হচ্ছে 100 গ্রাম পানির মধ্যে মিশতে পারে কত গ্রাম? আচ্ছা, এটা কার জন্য? 30°C জন্য। 30°C জন্য 100 গ্রামের মধ্যে মিশতে পারে হচ্ছে কি আমাদের 85 গ্রাম। আর 70 গ্রামের জন্য মিশতে পারবে কত গ্রাম? 85 × 70 ডিভাইডেড বাই 100। এখান থেকে উত্তরটা আসবে হচ্ছে আমাদের 59.5 গ্রাম। খেয়াল করেন, ম্যাথ কিন্তু শেষ। কিরকম দেখেন, 85°C যখন ছিল, আমরা এটা ঠান্ডা করি নাই, 85°C জন্য ছিল, 85°C জন্য দ্রাব্যতা ছিল হচ্ছে কি আমাদের 150 গ্রাম। মানে কি 100 গ্রামের মধ্যে 150 গ্রাম। এটা আপনি শিওর? আমারে বের করতে বলছে 70 গ্রাম পানিতে কত গ্রাম অধক্ষেপ করবে। তার মানে 70 গ্রাম 85°C এর সময় একবার 70 গ্রাম দিয়ে হিসাব করব, 30°C এর জন্য একবার 70 গ্রাম দিয়ে হিসাব করব। দেন কি করব? দেন আপনি জাস্ট সিম্পলি বিয়োগ করে দিবেন। 105 মাইনাস 59.5 দিলেই আসলে কি করতে পারবেন আপনি? এখানে বিয়োগ করে কি বানাইতে পারবেন? বিয়োগ করে বানাইতে পারবেন হচ্ছে কি, এখানে আসবে হচ্ছে 45.5 গ্রাম। এটি হচ্ছে আমাদের উত্তর। দেখেন কত গ্রাম অধক্ষিপ্ত হবে, খেয়াল করি। আপনি বলতে পারেন বিয়োগ কেন করলাম, আপনারা বের করতে দিচ্ছে কত গ্রামের জন্য? 70 গ্রামের জন্য। 70 ml বলছিলাম, আমরা জানি ml আর গ্রাম একই কথা। 70 গ্রামের জন্য বের করতে দিচ্ছে। খেয়াল করব 85°C এর সময় দ্রাব্যতা যা ছিল, 85°C এর সময় দ্রাব্যতা যা ছিল এটা কত গ্রাম পানির জন্য ছিল? 100 গ্রাম পানির জন্য ছিল। আপনারা বের করতে দিচ্ছে 70 গ্রামের জন্য। তার মানে আপনি 85°C জন্য 70 গ্রামে একটা বের করলেন, আবার 30°C জন্য 70 গ্রামের জন্য একটা বের করলেন 30°C। দেন আপনি বলতেই পারবেন যে 70 যদি আমরা মাপি
তাহলে কত গ্রাম বিয়োগ যাবে। আবার যদি এখানে আপনাকে বলতো 80 গ্রামে কত, আপনারা যদি এখানে বলতে 100 গ্রামে কত, ওরা বলতেই পারতো। ওরা যত ml এর জন্য বলবে আপনি 2 ডিগ্রি সেলসিয়াস মানে দুইটা যে ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে দুইটার জন্য অত দিয়ে বের করবেন, বের করে সিম্পলি বিয়োগ করে দিবেন। কমন সেন্স খাটাইলে আপনি বুঝবেন যে আসলে উপরে একটু বেশি থাকবে, মানে বেশি তাপমাত্রায় বেশি দ্রাব্যতা, তার মানে ওইখানে আমার যেটা ক্যালকুলেট করতে দিব ওটার মান বেশি হবে। আবার নিচের তাপমাত্রা মানে কম তাপমাত্রায় দ্রাব্যতা কম, তার মানে ওইখানে যে মানটা দিয়ে হিসাব করতে দিবে ওইটা হচ্ছে আমাদের কম থাকবে। তার মানে ওদেরকে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা অদক্ষেপ বা তলানির মানটা পেয়ে যাব। আশা করি আমি বুঝাইতে পারছি, না বুঝলে আমাকে বলেন আমি আবার বুঝিয়ে দিব। আচ্ছা, এই যে আমাদের ভাইয়া 70 ml কে ডিরেক্টলি 70 গ্রাম দেখা যাবে, আপনি আগে লিখে নিন 70 ml সমান সমান 70 গ্রাম, এটা বললেই হয়ে যাবে, টিচাররা বুঝবে, সমস্যা নাই। আচ্ছা, রকি কিন্তু আসলে আমাদের হচ্ছে গিয়ে দ্রাব্যতার ফার্স্ট ক্লাসের লিংক দিয়ে দিছে, থ্যাংক ইউ রকি। জেমি কিন্তু বলছে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। একটু তাড়াতাড়ি বলেন, বাকিটা আমরা পরের ম্যাথে চলে যাবো, একটু তাড়াতাড়ি বলেন। একটু তাড়াতাড়ি বলবেন। মা পানি দিয়েন তো। এই যে স্বর্ণা, আমাদের সাবিয়া স্বর্ণা কিন্তু সাবিয়া স্বর্ণা, সাদিয়া স্বর্ণা সবাই কিন্তু বুঝছে। সাকিব বলছে বুঝছি। সাকিব, আশা করি এই ম্যাথটা আরো ভালো লাগছে। কামাল সরি মাহফুজা আপু বলছে হচ্ছে কি ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ মাহফুজা। এখন আরেকটা একটু বেসিক ম্যাথ করি, বেসিক ম্যাথ না মানে একটু বুঝে আপনার ম্যাথটা করতে হবে, ম্যাথটা কঠিন না, ম্যাথটা সহজ। স্বামী বলছে বুঝছি, আহম্মদ কিন্তু বলছে বুঝছি, থ্যাংক ইউ আহম্মদ। আচ্ছা, একটু খেয়াল করি এখন যে ম্যাথটা, এখনের ম্যাথটা হচ্ছে সুন্দর ম্যাথ, বেসিক টাইপের ম্যাথ, কিন্তু আপনাকে একটু বুঝে করতে হবে, হ্যাঁ বুঝে করতে হবে। শব্দের সন্ধানে বলছে ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা একটা ম্যাথ করবো, নতুন একটা ম্যাথ করবো, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লবণের দ্রাব্যতা দেওয়া আছে, একটা লবণের দ্রাব্যতা দেওয়া আছে। আমরা আচ্ছা এই জিনিসটা একটু বলে নেই, বারবার দ্রাব্যতা লিখবো না। দ্রাব্যতাকে আমরা প্রকাশ করি এস দিয়ে, দ্রাব্যতাকে প্রকাশ করি এস দিয়ে। এস মানে হচ্ছে গিয়ে সলিউবিলিটি, সলিউবিলিটি, হ্যাঁ। তার মানে আমরা জানি সলিউশন মানে হচ্ছে দ্রবণ, সলিউশন মানে হচ্ছে দ্রবণ। ব্যাপারটা একটু খেয়াল করেন, আপনার লাইফের সবচাইতে আমরা জানি আমাদের লাইফে সবারই ছোটখাটো বড় অনেক ধরনের সমস্যা থাকে। সকল ধরনের সমস্যার জন্য আপনি কি বলে আপনি কিসের সন্ধান করেন? আপনি আসলে সমাধানের চিন্তা করেন যে কিভাবে আসলে সমাধান পাওয়া যায়। তো হচ্ছে গিয়ে আপনি যেই সমাধানই পান না কেন, আমি সেই সমাধানের সাথে একটু হইলেও বেশি সমাধান পাবো। এই জন্যই কিন্তু আমাদের এই পেজের নাম বা আমাদের কোচিং এর নাম বা হচ্ছে আমাদের লাইফের একটা মূল টার্গেটের নাম হচ্ছে গিয়ে সলিউশন প্লাস। মানে আপনি যেই সমস্যাই দেখান না কেন, আপনি যেই সলিউশনই দেন না কেন, আমি সলিউশনের থেকে একটু হইলেও আসলে বেশি দিব প্লাস, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করি, তার মানে দ্রবণ মানে হচ্ছে সলিউশন, আমাদের পেজের নাম, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সলিউশন। সবাই দ্রবণের সাথে থাকবেন, সবাই সলিউশনের সাথে থাকবেন, আশা করি বুঝাইতে পারছি। খেয়াল করেন, দ্রাব্যতা মানে হচ্ছে সলিউবিলিটি। তার মানে আমরা বলছি হচ্ছে কোনো একটা লবণের দ্রাব্যতা মানে এস এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 80 গ্রাম পার 100 গ্রাম পানি, এটা আমরা জানি, এরকম একক থাকবে, রাইট? আচ্ছা, একটু খেয়াল করবো যে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা লবণের দ্রাব্যতার মান দেয়া আছে 80 গ্রাম পার 100 গ্রাম। এবার একটু বলেন, আপনাকে দিছে কি? আপনাকে বলছে হচ্ছে ওই তাপমাত্রায় 80 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম লবণ আছে। ওই তাপমাত্রায় আচ্ছা আমি অন্য কানি ইউজ করতেছি কেন? ওই তাপমাত্রায় 80 গ্রাম লবণের মধ্যে 80 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম লবণ আছে। 30 গ্রাম লবণ আছে বলছে হচ্ছে সম্পৃক্ত
সম্পৃক্ত স্বর্ণা বলছে হচ্ছে ট্রিটের সমাধান। এই তো তুমি যতটুকু সমাধান দিবা তার চেয়ে আমি একটু হলেও বেশি দিতে পারবো স্বর্ণা। সো ওই হিসাবে হচ্ছে কি আমার ট্রিটের ব্যাপারটা হচ্ছে গিয়ে যেরকম ভাবে বলছি ওরকম ভাবে পাঠিয়ে দাও, ইনশাল্লাহ হয়ে যাবে। খেয়াল করো 80 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম লবণ 30 গ্রাম লবণ আছে। আচ্ছা এখন বলছে হচ্ছে গিয়ে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় লবণের প্রয়োজন, মানে দ্রবণটিকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় লবণ কতটুকু থাকবে, প্রয়োজনীয় লবণ কতটুকু লাগবে সম্পৃক্ত করতে। আচ্ছা একটা মিনিট, বাসায় মনে হয় কেউ নাই, আমার একটু পানি খেতে হবে, একটু পানি খেয়ে আসি। আচ্ছা আপনার স্বর্ণা বলছে হচ্ছে আই এম উইথ দ্রবণ। অবশ্যই ইনশাল্লাহ সলিউশনের সাথে থাকেন, সলিউশন ক্লাসের সাথে থাকেন। আচ্ছা খেয়াল করি। আচ্ছা এই যে ম্যাথটা দিচ্ছি, এই ম্যাথের কিন্তু একটা মিনিং আছে। হ্যাঁ এই ম্যাথের মিনিং আছে। আপনার মধ্যে সবার আগে যে কনফিউশন তৈরি হবে সেটা হচ্ছে কি এই যে 80 গ্রাম এটা বলতে কি বোঝাচ্ছে খেয়াল করেন। প্রথমে আপনারা বলছে লবণের দ্রাব্যতা হচ্ছে 80 গ্রাম পার 100 গ্রাম পানি। এই 80 গ্রামের সাথে এই 80 গ্রামের কোনো সম্পর্ক নাই, এই 80 গ্রামের সাথে এই 80 গ্রামের কোনো সম্পর্ক নাই। আমার একটা দ্রবণ আছে, সে এই যে দ্রবণটা, এই যে দ্রবণের দ্রাব্যতা কতটুকু, মানে এই দ্রাব্যতার আসলে তো লবণের হয়, হ্যাঁ মানে দ্রবের হয়, যেটাই হোক। খেয়াল করেন এই যে দ্রবণের মধ্যে দ্রবের দ্রাব্যতা বা লবণের দ্রাব্যতা হচ্ছে 80 গ্রাম পার 100 গ্রাম পানি। আচ্ছা এইটা হচ্ছে একটা আলাদা ইনফরমেশন, এটা টোটালি আলাদা ইনফরমেশন। এটার সাথে দ্রবণের কোনো সম্পর্ক নাই, এটার সাথে সম্পর্কটা কার, লবণের বা দ্রবের সম্পর্ক। আচ্ছা এটা গেল। এখন খেয়াল করেন 80 গ্রাম দ্রবণের মধ্যে, এইবার দেখেন 80 গ্রাম দ্রবণের মধ্যে মানে কি, দেখেন তো 80 গ্রাম দ্রবণের মধ্যে মানে কি, এই যে আমার যে পাত্তি লাগছে, একটা গ্লাস আঁকছি, গ্লাস বা হচ্ছে কি আপনি একটা টেস্ট টিউব বা বিকার বলতে পারেন, এটার মধ্যে যে দ্রবণটা নিছে এই দ্রবণের ভর কিন্তু দেওয়া আছে আপনাকে। দ্রবণের ভর কত, 80 গ্রাম। দেখেন খুব ভালো মতো তাকান, এই যে 80 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, এইটার সাথে এই 80 গ্রামের কোনো সম্পর্ক নাই। আপনি হয়তো সংখ্যা সেম এই জন্য কনফিউজ হয়ে যেতে পারেন, আপনি যাতে কনফিউজ না হন এই জন্য আমি বলে দিলাম যে 80 গ্রাম পার 100 গ্রাম হচ্ছে গিয়ে লবণের দ্রাব্যতা আর 80 গ্রাম হচ্ছে দ্রবণের ভর। আচ্ছা এই 80 গ্রামের মধ্যে 30 গ্রাম লবণ আছে, 80 গ্রামের মধ্যে 30 গ্রাম লবণ আছে, ওই তাপমাত্রায় 80 গ্রামের মধ্যে 30 গ্রাম লবণ আছে। তার মানে এই জায়গায় যে লবণটা আছে এই লবণটা হচ্ছে 30 গ্রাম বলছে, 80 গ্রামের মধ্যে 30 গ্রাম আছে। এন্ড এই টাইপের লবণের জন্য আসলে দ্রাব্যতা কত, দ্রাব্যতা হচ্ছে 80 গ্রাম। এটা আলাদা একটা ইনফরমেশন, হ্যাঁ আলাদা ইনফরমেশন এই ধরনের লবণের জন্য, বা এই জায়গায় যেই টাইপের লবণ আছে ওই লবণের দ্রাব্যতা দিয়েছে। খেয়াল করি এই যে 30 গ্রাম 80 গ্রামের মধ্যে 30 গ্রাম নিচ্ছি, এখন আমাকে বলছে সম্পৃক্ত করতে গেলে কতটুকু লবণ লাগবে, মানে কি আরো দিতে হবে। বুঝেন এই যে দেখেন 30 গ্রাম বলছে সম্পৃক্ত করতে গেলে কতটুকু লবণ প্রয়োজন, তার মানে কি এখনো সম্পৃক্ত হয়নি, অসম্পৃক্ত আছে, আরো লবণ ঢালতে হবে। আরো লবণ ঢালার পরে আসলে সম্পৃক্ত হবে। এখন আমরা যে জিনিসটা খেয়াল করব, আমরা এখান থেকে কিন্তু একটা কথা লিখতে পারি। কি লিখতে পারি দেখেন তো, আমাদের যে মূল দ্রাব্যতার কনসেপ্টটা ওইখান থেকে আমি কি লিখতে পারি দেখেন তো, 100 গ্রাম পানির মধ্যে লবণ থাকা উচিত কত গ্রাম, 80 গ্রাম। এই যে দেখেন 80 গ্রাম, রাইট। এই লবণের জন্য, হ্যাঁ এই লবণের জন্য এখানে যে লবণটা আছে ওই লবণের দ্রাব্যতা কিন্তু আলাদা দিয়ে দিছে। তার মানে এই লবণের একটা বৈশিষ্ট্য কি, 100 গ্রাম পানির মধ্যে 80 গ্রাম থাকা উচিত। আচ্ছা তার মানে খেয়াল করেন 80 গ্রাম যদি আমি নেই, 80 গ্রাম কি দ্রবণ না, 80 গ্রাম কিন্তু দ্রবণ। এই যে 100 গ্রাম যেমন দ্রবণ, 80 গ্রামও কিন্তু দ্রবণ। তার মানে আপনি বুঝতেই পারতেছেন আমি কি কাজটা করব, 80 গ্রাম পানির মধ্যে কতটুকু থাকা উচিত, 80 গ্রামের মধ্যে থাকা উচিত 80 × 80 ডিভাইডেড বাই 100। তার মানে এখান থেকে যা আসবে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখান থেকে আসে কত, এখান থেকে আসবে হচ্ছে কি আমাদের সরি একটা জিনিস একটা মিনিট, আমার ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর আশেপাশে নেই। আচ্ছা একটা মিনিট, তার মানে দেখেন 80 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম লবণ আছে, হ্যাঁ তার মানে এই 30 গ্রাম লবণটা কি আমাদের দ্রব, 30 গ্রাম লবণটা হচ্ছে কি আমাদের দ্রবণ বলছে না লবণ বলছে, এটা বুঝতেছি না। আচ্ছা 80 গ্রাম লবণের মধ্যে, হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আমাদের দ্রব,
তার মানে এইটা না একটা মিনিট একটু বলিস খেয়াল করেন, 80 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম দ্রবণ আছে। তার মানে আমরা একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে দ্রাবকের পরিমাণটা বের করতে হবে। দ্রাবক কত হবে? দ্রবণ মাইনাস দ্রব, তার মানে হচ্ছে 80 মাইনাস 30, তার মানে হচ্ছে 50 গ্রাম। এবার খেয়াল করি, এখন হচ্ছে মেইন কথা মিলবে। 100 গ্রাম পানির মধ্যে থাকবে হচ্ছে 80 গ্রাম, আর 50 গ্রামের মধ্যে খেয়াল করেন একটা জিনিস ভুল বলছিলাম, সেটা হচ্ছে কি এই যে 100 গ্রাম পানি, এটা কি দ্রাবক না? 100 গ্রাম পানি কিন্তু আসলে দ্রাবক, দ্রব দ্রাবকের মধ্যে আছে, ওইটাই কিন্তু দ্রাব্যতা। দ্রব দ্রাবকের মধ্যে আছে, ওইটাই দ্রাব্যতা। তার মানে 100 গ্রাম পানি হচ্ছে দ্রাবক, আর এখানে দ্রাবক কত? দ্রাবক হচ্ছে 50 গ্রাম। তার মানে 50 গ্রাম পানি থাকবে হচ্ছে কি আমাদের কত গ্রামের মধ্যে? 80 × 50 ডিভাইডেড বাই 100। এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে হচ্ছে গিয়ে, এই যে বুঝে দিতেছে 5 × 40 400, মানে হচ্ছে এখানে আমাদের আসলে 40 গ্রাম আসবে। হ্যাঁ, 40 গ্রাম আসবে। তার মানে দেখেন 50 গ্রামের ভিতরে থাকা উচিত 40 গ্রাম, আছে 30 গ্রাম। 50 গ্রাম পানির মধ্যে থাকা উচিত 40 গ্রাম, আছে হচ্ছে 30 গ্রাম, মানে আসলে লাগবে আরো কয় গ্রাম? 10 গ্রাম। এটি হচ্ছে আমাদের উত্তর। লাগবে হচ্ছে আরো কয় গ্রাম? 10 গ্রাম। এটি হচ্ছে উত্তর। খেয়াল করি, খুব ভালো মতো খেয়াল করি, এটা আমি আরেকবার বলতেছি। আপনাকে একটা লবণ দিয়ে দিছে, ওই লবণের দ্রাব্যতা কিন্তু আলাদা বৈশিষ্ট্য, তাই না? লবণের দ্রাব্যতা দিয়ে দিছে 80 গ্রাম পার 100 গ্রাম, মানে কি 100 গ্রাম পানির মধ্যে 80 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে, এটা আবার আলাদা বৈশিষ্ট্য। এখন ওই লবণে একটা দ্রবণ দেওয়া আছে আপনার কাছে, দ্রবণ হচ্ছে 80 গ্রাম আর 30 গ্রাম ও দিছি। এখন আমি বলছি সম্পৃক্ত করতে আরো কতটুকু লাগবে, তার মানে কি আরো এক্সট্রা লবণ দিতে হবে। তার মানে আমার এখানে আসলে কি দেওয়া আছে? দ্রবণ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের দ্রবণ। খেয়াল করি, 80 গ্রাম হচ্ছে আমাদের দ্রবণ, আর এই 30 গ্রাম হচ্ছে আমাদের দ্রব। তার মানে আমার দ্রাবকটা প্রয়োজন। কেন দ্রাবক প্রয়োজন? কারণ আমাদের যে ডাটা দেওয়া আছে, দ্রাব্যতার ডাটা কিন্তু দ্রাবকের মধ্যে কতটুকু দ্রব, দ্রাবকের মধ্যে কতটুকু দ্রব। তার মানে 100 গ্রামের মধ্যে 80 গ্রাম, 100 গ্রামটা কি? 100 গ্রাম পানিটা কি আমাদের দ্রাবক। তার মানে এই যে 50 গ্রামটা হচ্ছে আমাদের দ্রাবক। কেমনে বের করছি? দেখেন 80 থেকে 30 বাদ দিলেই কিন্তু আমরা দ্রাবক বা 50 গ্রাম পেয়ে যাই। আশা করি বুঝাইতে পারছি। আপনারা যারা যারা বুঝছেন তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বের করবেন, বলুন। আচ্ছা, একটু খেয়াল করি, 64 হবে না? 64 হবে না, ওইটা হচ্ছে ওই যে আমি যখন ভুল লিখছিলাম তখন 64 হবে, এখন না। এবার তাড়াতাড়ি বলেন, বুঝছেন কি বুঝেন না, তাড়াতাড়ি বলবেন। স্বর্ণ বলছে 40 গ্রাম। আহমদ হয় নাই, মন দিয়ে খেয়াল করেন। স্বর্ণা আমি পড়ছি তো বাবা, তোরটা হইছে স্বর্ণা, হইছে তো 40 গ্রাম। ঠিক আছে স্বর্ণা, সপ্ত সন্ধানে বলছে, মাহফুজুল কামাল বলছে বুঝছি, রাইন বলছে বুঝছি, আর স্বর্ণা বলছে হচ্ছে বুঝছি, অনেক প্যাচ ছিল। হ্যাঁ, একটু প্যাচ ছিল। হ্যাঁ বলছে হচ্ছে বুঝতে পারছি, থ্যাংক ইউ। সাকিবও বলছে হচ্ছে বুঝছি, থ্যাংক ইউ সাকিব। স্বর্ণা বলছে বুঝে গেছে। আচ্ছা, আমরা পরের ম্যাথ নিয়ে নিব, না আমরা এখন পরের ম্যাথে যাবো আপু, আরো কয়েকটা ম্যাথ করাইনি, আরো 2-3টা ম্যাথ করানো উচিত তো। আরো 2-3টা ম্যাথ করায় তারপর হচ্ছে গিয়ে ছুটি দিব না। জিমো বলছে হচ্ছে বুঝছি। না ম্যাথ আসলেই অপিক। ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার একটু বুঝতে হবে যে কি করা উচিত না করা উচিত, তাহলে আসলে ঠিক হবে, না হলে হবে না। জিমি মাত্র বলছে হচ্ছে বুঝছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে পরের ম্যাথ নিচ্ছি। পরের ম্যাথটা আরেকটু ইন্টারেস্টিং, হ্যাঁ, পরের ম্যাথটা আরেকটু ইন্টারেস্টিং ম্যাথ। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনারা যারা সেকেন্ড ইয়ারে আছেন তাদের মধ্যে যদি এখানে আপনি পার্সেন্টেজ গণনা করতে চান, 95% বলা ভাই এইসব ম্যাথ না কইরা সেকেন্ড ইয়ারে উঠছে, আমি গ্যারান্টি দিতে পারবো। তারা দ্রাব্যতা করছে, কি করছে জানেন?
তারা ওই যে মিশ্রণে অদক্ষেপ পড়বে কি পড়বে না। আরে ভাই আমি ওই দ্রাব্যতার অদক্ষেপ পড়বে কি না না মানে অদক্ষেপ পড়বে কি পড়বে না এটি পড়াইয়া এগুলোর ম্যাথ করে বহু টাকা পয়সা কামাইছি। কিন্তু আমি আসলে সলিউশন ক্লাসে এই বছর থেকে যা শুরু করছি সেটা হচ্ছে যা জানতে হবে, যা পড়াইতে হবে, যা পড়তে হবে সব ডিটেলসে পড়তে হবে। আমি আজীবন কিন্তু ভাই পরীক্ষায় যেটাই আসে, আমি একদম সত্য কথা বলতেছি, আমি আমাকে উঁচু করবো না, আমি যেটা বলতেছি আমি আজীবন পরীক্ষায় যা যা আসে তাই পড়াই দিতাম পোলা প্যান্ডে, বহু টাকা পয়সা কামাইছি আল্লাহর মধ্যে। এই যে যা যা আসে যা যা মানে যা যা বলতাম তাইতেই আসতো, অ্যান্ড ওইগুলাই পড়ায়া ওইগুলো করাই দিয়া বহু টাকা পয়সা কামাইছি। কিন্তু আমি এই বছর থেকে ভালো হয়ে গেছি, আমি পুরোপুরি নিয়ত করছি একটা পোলা বাইন্ডে মানে পড়াইতে গেলে ডিটেলস সহ পড়াই দিব, নাহলে দেখবেন যে অ্যাডমিশনে গিয়ে আসলে গালাগালি করবো আমার। কারণ আমার টার্গেট কি ছিল, আমার টার্গেট ছিল হচ্ছে বোর্ড পরীক্ষায় এই পড়াটা ভালো করতে দিব, নাহলে আসলে পারবে না। মানে অ্যাডমিশনের সময় পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক। হ্যাঁ অ্যাডমিশনও পড়াইছি আলহামদুলিল্লাহ চান্সও পাইছি, ওইটা হচ্ছে পড়ার হিসাব। কিন্তু কথা হচ্ছে গিয়ে ওই যে ম্যাক্সিমাম পোলাপাইন আসলে খুঁজে কি কেমনে পরীক্ষায় ভালো করবে, এই জন্য আসলে তাদের পড়াই দিতাম হচ্ছে কি কি আসে ওইগুলো পড়াই দিতাম। কিন্তু এই বছর থেকে আমি টোটালি ভালো হয়ে গেছি, আমি প্রথম থেকেই শপথ করছি যে আসলে যা পড়াবো ডিটেলসে পড়াবো, নাহলে গুণগত রসায়ন শেষ করতে 12টা ক্লাস তাও আমার পসিবল না, জিন্দগিতে পসিবল ছিল না। গুণগত রসায়ন আপনার শেষ করতে হাইয়েস্ট গেলে হচ্ছে গিয়ে 4 থেকে 5 দিন লাগে আমার, কোনো সময় 12 ক্লাস। এখনো আমি আরো বলছি যে আরো অনেকগুলো ক্লাস নিব। তার মানে বুঝতেই পারতেছেন আমি কতটা সিরিয়াস হয়েছি যে আপনাদেরকে ডিটেলসে পড়াবো এই জন্য। তো আশা করি আপনারা সাথে থাকবেন অ্যান্ড ডিটেলস পড়ানোর সময় আমাদের সাথে ধৈর্য সহকারে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা একটু মুছে দিই, হ্যাঁ একটু মুছে দিই। ভাইয়া এই যে দেখ, এই যে লাস্ট মেসেজ আমি লাস্ট কমেন্ট করছি জিমেইল, ঠিক আছে? এরপরে বোর্ডে এসে করছি, এরপরে স্বপ্নের সন্ধানে মেসেজ দিছে, কমেন্ট করছে, তারপরে হচ্ছে গিয়ে স্বর্ণা আপনার, তারপরে তুই কমেন্ট করছিস স্বর্ণা, খেয়াল কর সাবিয়া স্বর্ণা, হ্যাঁ আচ্ছা দেখছেন ভাইয়া শুধু আবার ভাইয়া চলে গেল ওই কমেন্টটা পড়ানো শুরু। আচ্ছা ভাইয়া আমি পড়বো বাবা, সবই কমেন্ট পড়বো। আচ্ছা খেয়াল করেন, দেখেন এখন হচ্ছে কি আমরা পরের ম্যাথ দিব, পরের ম্যাথটা হচ্ছে বেশি ইন্টারেস্টিং, পরের ম্যাথটা হচ্ছে বেশি ইন্টারেস্টিং। এই যে সাদিয়া স্বর্ণা এখন কমেন্ট করছে, খেয়াল করি পরের ম্যাথটা বেশি ইন্টারেস্টিং, বারবার বলতেছি পরের ম্যাথটা একটু খেয়াল করবো যে 200 গ্রাম ভরের একটি দ্রবকে 200 গ্রাম ভরের একটি দ্রবকে 200 গ্রাম ভরের একটি দ্রবকে 300 গ্রাম ফুটন্ত পানিতে দ্রবীভূত করে 300 গ্রাম পানিতে দিলে সম্পৃক্ত হয়। আমি নরমালি লিখলাম দিলে সম্পৃক্ত হয়। ভুল ভাই, বানান এত ভুল হয়, সম্পৃক্ত হয়। ব্যাপারটা হচ্ছে ভার্সিটিতে উঠলে মেইনলি আসলে আমাদের সবকিছু আসলে ইংলিশে করতে হয় অ্যান্ড ইংলিশে লিখতে হয়, যার জন্য বাংলা লেখার অভ্যাস অনেক কমে যায়। 200 গ্রাম ভরের একটি দ্রবণকে 300 গ্রাম পানিতে দিলে সম্পৃক্ত হয়, ঠিক আছে ফাইন। এরপরে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে, এই যে খেলা দেখেন এখন এর ম্যাথটা বেশি সুন্দর। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে মানে ঠান্ডা করে ফেললে, শীতল করলে আচ্ছা এইসব সূত্র আপনারা এখন পারেন, এগুলো আমরা আরো বড় লেভেলে চলে গেছি, তার মানে ছোটখাটো সূত্র না লিখলে হবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব পৃথক হবে? কত গ্রাম দ্রব পৃথক হবে মানে তলানি পড়বে। কত গ্রাম দ্রব পৃথক হবে মানে তলানি পড়বে। কত গ্রাম দ্রব তলানি পড়বে। আচ্ছা আমি আপনারা আগে এই জিনিসটার ফিজিক্যাল ব্যাখ্যা দিই। ফিজিক্যাল ব্যাখ্যা কিরকম দেখেন, ব্যাপারটা কি সে আমি আপনারা বুঝাই। এই যে একটা গ্লাস, হ্যাঁ দেখেন আপনার জিনিসটা কি প্রথমে কি সেলসিয়াস বলছিল না? আচ্ছা সে আমি আপনাকে একটু বুঝাই। যেমন একটু আগে আমরা দুইটা সেলসিয়াস তাপমাত্রা একটা ম্যাথ করছিলাম না, আমরা একটু বুঝি। মনে করেন এইটার 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর সেম জিনিসটা তাপমাত্রা আমরা কমায় আনছি 30 ডিগ্রি সেলসিয়াসে। সে মানেটা কি? মানে এই 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পানি ছিল, মনে করেন পানি ছিল হচ্ছে 100 ml, আর এই 30 ডিগ্রি সেলসিয়াসে পানি কমে যাবে, মনে করেন 50 ml। এই 100 ml এর মধ্যে মিশতে পারতো সে হচ্ছে 1000টা দানা। 1000টা দানা মানে কি? লবণের দানা বা চিনির দানা লিখি, চিনির দানা।
খেয়াল করেন 100 ml এর মধ্যে 1000টা চিনির দানা মিশতে পারতো। মানে কি এই যে এরকম গোল গোল কয়টা থাকবে, 1000টা থাকবে। যখন আপনি ঠান্ডা করছেন তখন সে এইখানে 50 ml এর মধ্যে মিশতে পারে 300টা দানা, না মনে করা হচ্ছে 700টা দানা, 700টা দানা। তার মানে কি এই যে দানাগুলো কয়টা দানা মিশবে হচ্ছে 700টা দানা, 700টা। তাহলে বাকি যে নিচে পড়ে থাকবো কয়টা, নিচে পড়ে থাকবো আসলে এই যে নিচে পড়ে থাকবো হচ্ছে 300টা দানা, নিচে পড়ে থাকবো কয়টা, 300টা দানা। আমি মনে হয় আপনারা বুঝাইতে পারছি। দেখেন এখন কিন্তু আসলে বেশি পানি পাইতেছে না, আগে বেশি পানি পাইছে, বেশি পরিমাণ মিশতে পারছে। এখন পানি কমে গেছে, তার মানে কি কম পরিমাণ মিশবে, আর যেই পরিমাণ মিশবে বাকিগুলো কিন্তু আসলে নিচে তলানি পড়ে যাবে। মোট ছিল 1000টা দানা যেটা মিশতে পারতো 100 ml, এখন পানি আছে 500 ml। তার মানে এখন কি আর 1000 ml 1000টা দানা মিশতে পারবে না, 700টা মিশতে পারবে, 300টা তলানি করবে। এইটা হচ্ছে মেইন ফিজিক্যাল ব্যাখ্যা, আশা করি বুঝাইতে পারছি। এখন হচ্ছে কি আমাদের আচ্ছা কি জানি দিছে আপনার কি বলছে, আচ্ছা একটু খেয়াল করি। শাহানা হচ্ছে দুই স্বর্ণা মিলে মজা করতেছে বুঝছেন। সাবিয়ারে বলতেছে কমেন্ট পড়ে না, আর সাবিয়া সেন্টি লিতেছে। আর শাহানা হাই শাহানা আপু। আচ্ছা শাহরিয়ার তন্ময় বলছে ওয়ালাইকুম আসসালাম, শাহরিয়ার তন্ময় ভালো আছে আলহামদুলিল্লাহ। খেয়াল করেন এইটা হচ্ছে কি আসলে যে তলানি পড়ার ফিজিক্যাল ব্যাখ্যা। এবার আমরা আসলে ম্যাথটা করব, এই ম্যাথটাও মজার হবে ইনশাল্লাহ। খেয়াল করবো যে দেখেন 200 গ্রাম ভরের একটি দ্রবণকে 300 গ্রাম পানিতে দিলে 300 গ্রাম পানিতে দিলে সম্পৃক্ত হয়। আপনি কিন্তু এতটুকু শিওর যে এটা একটা সম্পৃক্ত দ্রবণ, ওরা বলেই দিছে। কি বলছে দেখেন, ওরা বলছে যদি আমি একটা পাতিল নেই, মানে একটা গামলা নেই বা একটা বিকার নেই, আমি যদি এটার মধ্যে 300 গ্রাম পানি দিই, আমি কয়েকশো গ্রাম পানি দিব, 300 গ্রাম পানি, এই যে পানির ভর কত হবে 300 গ্রাম, শিওর? আচ্ছা, আর যদি আমি দ্রব দেই, মানে এই যে চিনির দানা, লবণের দানা, পানির দানা, আপনার বালি দিই, সিমেন্ট দিই, যা মন চায় তা দিই, এই যে দানা দানা দিলাম, এই দানা দানা যদি 200 গ্রাম দিই, দানা দানা যদি 200 গ্রাম দিই, 200 গ্রাম দিই, 300 গ্রাম দিই আর 200 গ্রাম দিই, তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় মানে পুরোপুরি মিশে যায়, সম্পূর্ণটা মিশে যায়। আপনি এতটুকু শিওর এই দ্রবণের ভর কত ভাইয়া? দ্রবণের ভর হচ্ছে 500 গ্রাম। দ্রবণের ভর কত? 500 গ্রাম। কেন? কারণ এই যে এটা হচ্ছে আমাদের দ্রাবক, আর এই যে 200 গ্রাম হচ্ছে আমাদের দ্রবক। তার মানে এই দ্রব আর দ্রাবকের সংমিশ্রণটাই কি আমাদের দ্রবণ, মানে হচ্ছে গিয়ে আচ্ছা একটু খেয়াল করেন, আমরা জাস্ট ধরে নিছি আহমদ, আমরা সংখ্যা ধরে নিছি। হ্যাঁ আমরা সংখ্যা ধরে নিছি, খেয়াল করেন 100টার মধ্যে 1000টা মিশবে, 50টার মধ্যে 50টা, 500টা মিশবে, এরকম কোনো কথা নাই। হ্যাঁ এরকম কোনো কথা নাই। আমরা কিন্তু ওদেরকে এরা কোনো প্রকার ম্যাথ না যে আসলে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, এরকম না। দ্রাব্যতাটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপর, পরিমাণের উপর না। আচ্ছা একটু খেয়াল করেন, আপনি এই বিষয়টা একটু খেয়াল করেন যে আমাদের উপরের লাইনটা থেকে এই পর্যন্ত বুঝছেন কিনা। এখন আপনাকে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম তলানি পড়বে। তার মানে আপনি জানেন উপরে হচ্ছে কি আমাদের 500 গ্রাম হচ্ছে দ্রবণের ভর 500 গ্রাম। ওরা আমাকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, আমি ইনফরমেশনটা আপনাকে দেই নাই। ইনফরমেশনটা হচ্ছে গিয়ে এই যে আমাদের স্বর্ণা বলছে হচ্ছে বুঝতে পারছি ভাইয়া, আরে রে ভাই বেবুক সেন্টি হইতেছে বলা ভাই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রাব্যতা দেওয়া আছে। দ্রাব্যতা কত দেওয়া আছে? 54.4 গ্রাম। 54.4 গ্রাম পার 100 গ্রাম পানি। স্বর্ণা পড়ছি, সাবিহা স্বর্ণা পড়ছি তোরটা 100 গ্রাম পানি। আচ্ছা এবার খেয়াল করি ব্যাপারটা দেখ, জিনিসটা কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত গ্রাম দ্রব্য তলানি করবে, রাইট? তার মানে ওই যে কমায় আনলে কি তলানি করবে আমরা জানি। আচ্ছা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতার মিনিংটা কি আমরা জানি। 100 গ্রাম পানির মধ্যে থাকতে পারে এত গ্রাম, রাইট? তার মানে দেন 100 গ্রাম পানির মধ্যে 100 গ্রাম পানির মধ্যে থাকতে পারে কয় গ্রাম? 54.4 গ্রাম। 54.4 গ্রাম পানি, সরি 54.4 গ্রাম দ্রব বা হচ্ছে এখানে লবণ। হ্যাঁ আচ্ছা দ্রব দিছে, এখানে দ্রব দিছে, আমি দ্রব দিলাম। দ্রব খেয়াল করেন
100 গ্রাম পানির মধ্যে থাকতে পারে 54.4 গ্রাম দ্রব, তাহলে এখানে পানি কতটুকু আছে? দ্রাবক 300 গ্রাম না বাবা? তাহলে 300 গ্রাম পানির মধ্যে থাকতে পারবে কত? একটু তাড়াতাড়ি বের করেন তো। থাকতে পারবে হচ্ছে 54.2 তারপর হচ্ছে 54.4 ইন্টু 300 ডিভাইডেড বাই 100। এখান থেকে উত্তরটা আসবে হচ্ছে কি আমাদের 163.2 গ্রাম, 163.2 গ্রাম। এবার খেয়াল করব 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের ভর কত? খেয়াল করেন তো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের ভর কেমনে জানি বের করে? দেখেন এটা কি আমাদের দ্রব, মাত্র যেটা বের হয়েছে এটা হচ্ছে আমাদের দ্রব, আর দ্রাবক কত? 300 গ্রাম। দ্রাবক কত? 300 গ্রাম। তাহলে দ্রাবক আর দ্রব যদি যোগ করি, দ্রাবক আর দ্রব যদি আমি যোগ করি, তাহলে যোগ করলে কত আসবে? 300 যোগ 163.2 গ্রাম দ্রাবক, দ্রবণ সমান সমান কত? 463.2 গ্রাম, 463.2 গ্রাম দ্রবণ। খেয়াল করি, এই যে দেখেন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা দ্রাবক পাইলাম, দ্রবণ পাইলাম কত? 463.2 গ্রাম দ্রবণ পাইছি। এখন আপনাকে বলছিল কি? আপনাকে বলছিল হচ্ছে গিয়ে এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব তলানি পড়বে? আপনার কমন সেন্স যা বলতেছে তাই করেন। 500 থেকে এই যে 432.2 গ্রাম বিয়োগ করে দেন, উত্তর বের হয়ে আসবে 36.8 গ্রাম। এটাই হচ্ছে আমাদের উত্তর। 36.8 গ্রাম বের হবে, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছি। এই যে আমাদের স্বর্ণা, আমাদের সাবিয়া স্বর্ণা কিন্তু উত্তর দিয়ে দিছে 162,463.2। এই যে এখন পড়তেছি, এখন কিছু বলবো না যে ভাই পড়ছেন। খেয়াল করি, আমাদের স্বামীও বলছিল বুঝছি, তারপরে শারিয়া তুমি বলছে ভাই এটা নিয়ে কি কোনো এক্সাম নেবেন অনলাইনে? ভাই ইচ্ছা আছে এক্সাম নেওয়ার, কিন্তু আসলে হয়ে উঠতেছে না। মানে আমি অনেকগুলো কোর্সের সাথে জড়িত হয়ে গেছি, তো এই জন্য আসলে সময় পাচ্ছি না। ইনশাআল্লাহ নিব, অবশ্যই নিব। একটু খেয়াল করি, আশা করি আমি আপনাকে ম্যাথটা বুঝাইতে পারছি। দেখেন ম্যাথটা কিন্তু অনেক ইজি ছিল, একটু তাড়াতাড়ি বলেন। দেখেন বাকিটা একটু বুঝছেন, কিন্তু তাড়াতাড়ি বলবেন বাবা। হ্যাঁ, আচ্ছা। এই যে স্বর্ণা কিন্তু বলছে 36.8 গ্রাম, আর স্বর্ণা বলছে হচ্ছে বুঝতে পারছি। সাকিব বলছে আবার বলেন, আমি বলতেছি, সমস্যা নাই। আচ্ছা, রনি বলছে ভাই শেষ করবেন কবে? আল্লাহ পাক জানে, আমি জানি না বাবা। শেষ করবেন কবে আমি জানি না, আল্লাহ পাক জানে। খেয়াল করেন, একটু তাড়াতাড়ি বলেন যে ম্যাথটা বুঝছেন কিনা বাকিরা। আচ্ছা, সাকিব বলছে 7টায় নামাজ, আজকে আর না করি ভাই, নামাজের জন্য অফ করি,
হ্যাঁ করে দিব, এখনই অফ করে দিব। আমরা জাস্ট হচ্ছে কি একটু ম্যাটটা রিভিউ দিয়ে, ম্যাটটা একটু প্রিভিউ দিয়ে ম্যাটটা অফ করে দিচ্ছি। খেয়াল করেন, আপনাকে বলছে 200 গ্রাম ভরা একটি দ্রবকে 300 গ্রাম পানিতে দিলে সম্পৃক্ত হয়। এটা একটা জাস্ট ডাটা দিয়ে দিছে, এটা ডাটা দিয়ে দিছে যে 300 গ্রাম পানির মধ্যে যদি আপনি 200 গ্রাম দিতে পারেন, 300 গ্রাম পানির মধ্যে যদি আপনি 200 গ্রাম দ্রব দিতে পারেন, তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ পাওয়া যাবে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন সম্পৃক্ত দ্রবণটার ভর কত হওয়া উচিত। দ্রবণটার ভর হওয়া উচিত 500 গ্রাম, দ্রবক যোগ দ্রবণ। আচ্ছা, এটা জাস্ট একটা ডাটা, এটা একটা ডাটা দিছে যে এই টাইপের লবণের জন্য, মানে এই দ্রবের জন্য, যে যদি আমি 300 গ্রামের মধ্যে 200 গ্রাম দিই তাহলে সম্পৃক্ত হবে, না হলে হবে না। আচ্ছা, এখন আমাকে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত গ্রাম দিলে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত গ্রাম দিলে আপনার তলানি পড়বে। আচ্ছা, এবার খেয়াল করেন, আপনি জানেন 25 গ্রাম সেলসিয়াসের দ্রাব্যতা 554.4 গ্রাম আপনি দিয়ে দিছে। কারণ আপনি জানেন 100 গ্রাম পানির মধ্যে আসলে 54.4 গ্রাম দ্রব ঢাললে সম্পৃক্ত হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রামের মধ্যে 54.4 গ্রাম ঢাললে সম্পৃক্ত হবে। এবার আপনাকে এই যে মূল একটা ডাটা দিয়ে দিছে না, 300 গ্রামের মধ্যে কত গ্রাম ঢাললে দ্রবীভূত হয়, আপনি 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য 300 গ্রামের জন্য বের করলেন যে ভাইয়া 25 ডিগ্রি সেলসিয়াসে 163.2 গ্রাম ঢাললেই আবার সম্পৃক্ত হয়ে যাবে, 163.2 গ্রাম ঢাললেই সম্পৃক্ত হয়ে যাবে। তার মানে দেখেন সম্পৃক্ত দ্রবণ এখন দুইটা, আগে একটা সম্পৃক্ত দ্রবণের কথা বলছে যা ডাটা দিয়ে দিছে, আর টেম্পারেচারের জন্য একটা সম্পৃক্ত দ্রবণের ডাটা বের হয়েছে। তার মানে এই যে 500 গ্রাম একটা সম্পৃক্ত ডাটা এই লবণের জন্যই, আবার এই লবণের 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য আরেকটা সম্পৃক্ত ডাটা পাইছেন। আপনাকে বলছে হচ্ছে গিয়ে যে কি পরিমাণ দ্রব পৃথক করা যাবে দুইটা দ্রবণ থেকে, মানে যেহেতু আমি শীতল করে আনছি, তার মানে কি টাইপের দ্রব বের করা যাবে, আপনি জাস্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিবেন, দ্রব বের হয়ে যাবে 36.8 গ্রাম। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, আপনার মেহেদি হাসান বলছেন ভাই শেষ করে দেন, আর রাশিদ মাহমুদ বলছে ব্লাড। আচ্ছা, খেয়াল করি, আশা করি হচ্ছে আজকে আমরা বেশ ভালো কয়েকটা ম্যাথ করছি, মোটামুটি হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6। হ্যাঁ, খেয়াল করি আজকে কিন্তু আমরা আসলে 6 না, কারণ প্রথম দুইটা ছিল বেসিক ম্যাথ, আর এই প্রথম দুইটার পর আসলে বাকি সব ম্যাথগুলোই কি আমাদের বড় বড় ম্যাথ ছিল। এন্ড আমি এতটুকু শিওর, যারা যারা এবার সেকেন্ড ইয়ারে পড়েন তারা ম্যাক্সিমাম পোলাপাইন এগুলো না করে আসলে সেকেন্ড ইয়ারে পড়তেছেন, একদম শিওর। আপনি বলেন আর না বলেন, আমি একদম শিওর। কেন? ব্যাপারটা হচ্ছে যে আমরা বললাম আমরা আসলে ট্রেডিশনাল ওয়েতে অভ্যস্ত, অ্যান্ড সলিউশন ক্লাসের এই বছর থেকে যে নিয়ত, সেই নিয়তটা হচ্ছে কি আসলে কখনোই আমরা ট্রেডিশনাল ওয়েতে আগাবো না, আমরা ডিটেলসের সাথে সবাইকে সবকিছু বোঝানোর চেষ্টা করব। তো আজকে এতটুকুই থাক, সবাই আশা করি বাসায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যাতে সবকিছু ঠিকঠাক থাকলে আবার কালকে এই সময় আপনাদের কাছে আসতে পারি। কালকে বৃহস্পতিবার যেহেতু, কালকে এই টাইমে যাতে আপনাদের কাছে আসতে পারি, সবাই সেই দোয়া করবেন। আপাতত আজকে এতটুকুই রাখতেছি, সবাই নামাজ পড়তে যাবেন আশা করি, অ্যান্ড সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।